মনে করি এটা আমি ভাবি, এটা আমি করি, এটা আমার নিজস্ব ইচ্ছে, ভালো লাগছে কাউকে প্রেমে পড়ে যাচ্ছি, আমার রাজনৈতিক বিশ্বাস, ক্রিয়েটিভিটি থাকা বা না থাকা, সবকিছু যে আমরা ভাবছি নিজে করছি তার অনেকটাই আসলে ডোপামিনের জন্য হচ্ছে। অনেক রকম সেলফ হেল্পের বইয়ে লেখে যে আপনাদের রিলেশনশিপকে যদি লং লাস্টিং করতে হয় তাহলে সবসময় সারপ্রাইজ রাখুন। সারপ্রাইজ করে কখনো রিলেশনশিপ লং লাস্টিং হবে না। ড্রাগের ক্ষেত্রে কি হয়, তাদের কাছে ড্রাগ নেওয়াটাই ওই জায়গাটায় পৌঁছে যায়, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিছু নয়। পর্নোগ্রাফির ক্ষেত্রেও প্রথমত তো হচ্ছে ওটা একটা বেসিক ইনস্টিংক্টকে নাড়া দিচ্ছে, তারপরে হচ্ছে ওটার মধ্যে একটা ইউনিকনেস আছে, বারবার ডোপামিন রিলিজ করাচ্ছে। ডোপামিন যাদের বেশি তারা খুব ক্যালকুলেটিভ ভায়োলেন্স করে, সে ভবিষ্যতের প্ল্যানিং করে ভায়োলেন্স করে। যারা লেফট লিবারাল তারা একটু অস্থির, আজকের সময়টা বড় অস্থির, কেন তার তো আজকের সময়টা ভালো লাগছে না, তার তো সবসময় মনে হবে সামনের দিকটা বেটার হবে। এটা কিন্তু রাইট উইং কনজারভেটিভরা কখনো বলবে না। রাইট উইং বা কনজারভেটিভ করতে গেলে তাকে ভয় দেখাও। ডোপামিন বেশি না হলে কেউ পলিটিক্যাল লিডার হতে পারে না, এবং যারা সায়েন্টিস্ট তাদেরও ডোপামিন বেশি। এই দুই দল মিলে একের পর এক নতুন নতুন নিত্য নতুন অস্ত্র বানিয়ে চলেছে। মানুষ মরে যাবে তাতে কিছু আসে যায় না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য সোল কানেকশন বৈঠক। আমি শুভাঞ্জন। আপনারা আমাকে চেনেন না, আমি মূলত ক্যামেরার উল্টো দিকটায় থাকি, কিন্তু আজকে এখানটা আমাকে আসতে হয়েছে কারণ অরুণাবদা নেই। অরুণাবদা নেই বলতে চলে যায়নি কোথাও, আর ঝগড়াও হয়নি দুজনের মধ্যে। আমি এমনি আছি, অরুণাবদা একটু কাজের জন্য বাইরে বলে। তো যাই হোক, অরুণাবদাকে রিপ্লেস করা গেছে, কিন্তু যাকে রিপ্লেস করা যাবে না বৈঠকে তাকে আমরা ওয়েলকাম করি। আমার সাথে ওয়েলকাম টু Thank ইওর you. শো। তো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট আজকে বইয়ের ডিসকাশনটায় ঢুকি। আজকের বইটার নাম হচ্ছে দ্য মলিকিউল অফ মোর, এবং বই পড়বার আগে অরুণাবদা অবভিয়াসলি অনেক রিসার্চ করে আসে প্রশ্ন করবার সময়, আমি কিছুই করবার টাইম পাইনি। তো আমি একদম জিরো থেকে আজকে একদম জানবো এবং প্রশ্ন করবো আর কি। তো প্রথম প্রশ্ন, যে কি নিয়ে বইটা এবং কেন আজকে এটা টপিক? হ্যাঁ, আচ্ছা তুই একটু রিল্যাক্সড হয়ে থাক, হ্যাঁ, তোর এত টেনশন নেওয়ার দরকার নেই। না, পেছনের লোক সামনে চলে এলে। প্রথমত বইটা হচ্ছে এমন একটা কেমিক্যাল নিয়ে যেটার নাম আমরা মোটামুটি কম বেশি অনেকেই শুনেছি, যেটা হচ্ছে ডোপামিন। ডোপামিনের নাম আমরা জানি মোটামুটি ভাবে। তো এই বইটা যারা লিখেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন একজন নিউরোসায়েন্টিস্ট, আরেকজন হচ্ছে স্ক্রিপ্ট রাইটার। আচ্ছা, তো তার কারণে বইটা খুব একটা উপজীব্য বই হয়েছে আর কি। স্ক্রিপ্ট রাইটার তার মতো করে নিজস্ব সুন্দর করে লিখেছেন আর কি। এবং আমি এটুকু বলতে পারি যে সেপিয়েন্সের পর আমাকে এতটা নাড়িয়ে দেয়নি আর কোনো বই। ডোপামিনের যে এত গুরুত্ব আমাদের জন্যে, এবং আমরা যে সবসময় মনে করি এটা আমি ভাবি, এটা আমি করি, এটা আমার নিজস্ব ইচ্ছে বা অনিচ্ছে, নিজে নিজে ভালো লাগছে কাউকে প্রেমে পড়ে যাচ্ছি, কখনো নেশা করছি, আমার রাজনৈতিক বিশ্বাস বা ক্রিয়েটিভিটি থাকা বা না থাকা, আমরা কিভাবে চলছি, আমার ইনস্টাগ্রাম দেখা, ফেসবুক দেখা বা ইউটিউব দেখা, সব কিছু যে আমরা ভাবছি নিজে করছি তার অনেকটাই আসলে ডোপামিনের জন্য হচ্ছে। আচ্ছা, তার ভালো আছে, খারাপ আছে, এই সমস্ত নিয়ে বইটা একটা সাংঘাতিকভাবে আলোচনা করেছে। এবং আমার মনে হলো এই বইটা সম্বন্ধে আমরা তো মেন্টাল হেলথ নিয়ে অনেক কথা বলেছি, অনেকগুলো বইয়ের আলোচনাও করেছি, তো আমার মনে হলো এই বইটা নিয়ে করি। আরেকটা হচ্ছে প্রচুর যেমন মেন্টাল হেলথ সেলফ হেল্পের গ্রুপ বই পাওয়া যায় না আজকাল, এটা করুন ঠিক হয়ে যাবে, ওটা করলে পরে ভালো হবে, তারও একদম কোরগুলোতে গিয়ে এই বইটা কথা বলছে যে দিমাগ মে কেমিক্যাল লোচা হয়। তো এটা হচ্ছে দিমাগ মানে আমাদের মাথার মধ্যে কিছু কেমিক্যাল কিভাবে বাড়লে কমলে কি হলে পরে কি হয় তার গল্প। তাহলে মানে ফার্স্টে একটা ওই বেসিক কোশ্চেন থেকে শুরু করেছে, ডোপামিনটা কি, এটা দিয়ে যদি তুমি একদম ঢোকো। ডোপামিন আসলে এটা 1957 সালে প্রথম পাওয়া গেছে এই কেমিক্যালটা মাথায়, মানুষের ব্রেন। তো তখন মনে করা হয়েছিল যে ডোপামিনটা হচ্ছে একটা প্লেজার কেমিক্যাল, মানে যেই রাসায়নিকটা থাকলে পরে আমাদের আনন্দ হয়। বেশিরভাগ মানুষই তাই জানেন যে ডোপামিন হলে আনন্দ হয়। পরে দেখা গেছে যে ডোপামিনটা আদৌ আনন্দের কেমিক্যাল নয়। ডোপামিনটা হচ্ছে অ্যান্টিসিপেশন বা সারপ্রাইজের কেমিক্যাল। মানে ধর তুই রাস্তা দিয়ে যাচ্ছিস,
আচ্ছা, একটা কথা বলে দিই আপনাদের সবাইকে, ওর সাথে আমার না স্বাভাবিক সম্পর্কেই তুই বলি আমি ওকে। হ্যাঁ, আজকে হঠাৎ করে এখানে কথা তুমি বলতে বললে, গিয়ে হ্যাঁ, হ্যাঁ। এমনিতেই একটু বেচারা টেনশনে রয়েছে, হঠাৎ করে তুমি তুমি বললে পরে ও আরো নিজেও ঘাবড়ে ছড়িয়ে যাবে, যাবে আমারও ব্যাপারটা। সহজাত বেরোবে না আর কি। তুই তুই হ্যাঁ। তো আহ, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস, তোর চেনা রাস্তা, হঠাৎ তুই একটা নতুন দোকান দেখলি যেখানে হয়তো মোগলাই পরোটা ভাজছে, একটা সুন্দর গন্ধ বেরোলো, তুই একটু অবাক হবি, তোর মধ্যে একটা ভালো ভালো মনে হবে যে হুম। বাহ, এর তো বেশ সুন্দর একটা ব্যাপার, আমার একটা সুন্দর একটা দোকান, সুন্দর ঠিক হতে ঠিক পারে ঠিক দোকানটা। ঠিক ঠিক ঠিক। বা যাচ্ছিস রাস্তা দিয়ে, হঠাৎ একটি সুন্দরী মহিলা দেখলি, হুম, তোর মধ্যে একটা আনন্দের সঞ্চার হুম। হলো। কিন্তু এটা হচ্ছে ডোপামিনের জন্য হলো। আচ্ছা, যে কোনো রকম আনন্দ। তো পরদিনও যদি তুই যাস, যদি এটা আনন্দেরই হয়, সে দোকানে তুই গেলি, এবার মোগলাই পরোটা খেলি বা সেই মহিলার সাথে তুই কথা বললি, ভালো লাগলো, হুম, আনন্দেরই যদি হয় ব্যাপারটা, তাহলে পরে তো প্রতিদিন যখন ওই রাস্তা দিয়ে যাবি বা প্রতিদিন যখন ওখান থেকে মোগলাই পরোটা খাবি, তোর একই রকম আনন্দ হওয়ার কথা। হ্যাঁ, সেটা তো হয় না। না, বা একই মহিলার সাথে প্রথম দিন দেখে যেই এক্সাইটমেন্টটা হয়, আস্তে আস্তে মিইয়ে যায় ব্যাপারটা। আস্তে আস্তে মিইয়ে যায় ব্যাপারটা, তাহলে পরে এটা আনন্দের কেমিক্যাল নয়, এটা হচ্ছে সারপ্রাইজের কেমিক্যাল। ওকে, আচ্ছা, প্রথম ওই ভালো লাগাটা। প্রথম ভালো লাগাটা হচ্ছে ডোপামিনের মূল উদ্দেশ্য। আচ্ছা। তার কারণটা কি, যে আমরা যখন ধীরে ধীরে মানুষ হয়েছি, বড় হচ্ছি, মানে ইভলিউশন হচ্ছে বা বিবর্তন হচ্ছে, তখন মানুষের তিনটে স্ট্রাগল আছে। হুম, একটা হচ্ছে খাবার, হুম, খাবার না খেলে তো আমি বাঁচতে পারবো না। ঠিক। আরেকটা হচ্ছে বংশবৃদ্ধি, বংশবৃদ্ধি না করলে আমার ডিএনএ টিকবে না, বংশবৃদ্ধি। ঠিক। আরেকটা হচ্ছে কম্পিটিশন, অন্য জন্তু জানোয়ার হোক বা অন্য মানুষ হোক, তাদের থেকে কম্পিট করে আমাকে এগোতে হবে। এই তিনটে ক্ষেত্রেই আমাদের মাথাটা তৈরি হয়েছে এমনভাবে যেন আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকি। আচ্ছা। ঠিক, তো কোনো নতুন খাবার দেখলাম, হুম, হঠাৎ করে আমার মাথায় একটা সিগন্যাল দেবে ডোপামিন, যে একটা নতুন জিনিস আছে, এটা কিন্তু তোমার খাবারের যোগান দিতে পারে। আচ্ছা, ওকে। তো এটাকে অবিলম্বে এটার প্রতি তুমি মনোযোগ আকর্ষণ করো, খেয়ে নাও। ঠিক। তেমনি ছেলের ক্ষেত্রে মেয়ে বা মেয়ের ক্ষেত্রে ছেলে, বা যদি কেউ সমলৈঙ্গিক হয়, উল্টো যেটাই হোক আর কি, সেক্ষেত্রে প্রথম একটা পার্টনারকে দেখলে পরে, সেই জেন্ডারের বা সেই সেক্সের পার্টনারকে দেখলে পরে একটা মাথার মধ্যে আছে, এ কিন্তু বংশবৃদ্ধির জন্য একটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট। ও, আচ্ছা, মানে সেখান থেকে আমাদের প্রথম ডোপামিন বেরোয়। সেখান থেকে আমাদের প্রথম মানে এই যে ডোপামিনটা ভালো বেরোয়। লাগা বলছি, এটা প্রথম কি এই ধারণাই আর কি একদমই, বংশবৃদ্ধি হতে পারে? একদমই। ও, আচ্ছা, এটা আমরা মানে ভাবছি না, প্রেম কিন্তু ব্রেন না। ভাবছে। ও, যে কারণে আমার খাবার হঠাৎ করে দেখে ভালো লাগছে, একটা, যেহেতু স্ট্রেট যারা, ছেলের বলছি আমরা দুজন, মেয়েকে দেখে হঠাৎ ভালো লাগছে। হুম, বা একটা চেজিং যে আমরা হয়, মানে কোর্টশিপের জন্য যে চেজ করা একজন মহিলাকে, যে এবার প্রেমে পড়তে হবে, এই মেয়েটাও যদি আমাকে ভালোবাসে তাহলে মজা তাহলে হবে, ব্যাপারটা হ্যাঁ। ভালো হবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে তার একটা পোটেনশিয়াল বংশবৃদ্ধির একজন পার্টনার। আচ্ছা, এবং কম্পিটিশনও তাই, যে এই দেখো এখানে তোমাকে কম্পিট করে এগোতে হবে, এখান থেকে ডোপামিনের ধারণাটা মূলত এসছে। আচ্ছা, তো সেটার ক্ষেত্রে, তো এটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল, যেটা ভবিষ্যতের জন্য আমাকে প্রস্তুত করছে ঠিক, বিবর্তনগতভাবে, ঠিক। বায়োলজিক্যালি। আরেক ধরনের কেমিক্যাল আছে যেগুলোর মধ্যে অক্সিটোসিন, সেরোটোনিন, এগুলোর নাম শুনেছি হুম, আমরা, হুম, হুম, নরএপিনেফ্রিন ইত্যাদি। সেগুলো কিন্তু ভবিষ্যতের জন্য প্রিপেয়ার করে না আমাদেরকে, সেগুলো এখন আনন্দ দেয়। আচ্ছা, মানে বলছি যে আমাদের যখন আমাদের যে মাথাটা রয়েছে আর কি, ব্রেনে দু ধরনের সার্কিট চলে। একটা হচ্ছে আচ্ছা, এটা কিভাবে বলা যেতে পারে, যে যে জিনিসটা আমি আমার পাঁচটা ইন্দ্রিয় দিয়ে ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি, ধর এই কাপটা আছে, আমি ধরতে পাচ্ছি, এটার কফিটা আছে, এটা আমি টেস্ট করতে পাচ্ছি, গন্ধ শুকতে পাচ্ছি, এগুলো কে বলে পেরি পার্সোনাল স্পেস। ভেরি পেরি পার্সোনাল পার্সোনাল, স্পেস। আমার পার্সোনাল স্পেস। ওকে। কিন্তু পৃথিবীর সমস্ত কিছু তো আমার পার্সোনাল স্পেসে নেই। অনেক কিছু আছে যেটা আমি আমার ধরাছোঁয়ার বাইরে। ঠিক, যেমন ধর এই যে একটা একটা অন্য জিনিসের ভাবনা, যে খাবারটা আমি খেতে পারি,
বা একজন মহিলার সাথে আমার বংশ বিস্তারের জন্য আমার সম্বন্ধ হতে পারে, বা একটা কম্পিটিশন হবে, বা একটা থ্রেট আসবে, বা অনেক কিছু আমার আমার ইমিডিয়েট যেটুকু আমি ধরতে পারছি তার বাইরে, তার জন্য সময়ের প্রয়োজন। মানে আজকে হয়নি, হয়তো কালকে হবে, ঠিক। কালকে তো তাকে আমার আজকের ইন্দ্রিয় দিয়ে দেখতে পাচ্ছি না, এটাও আমার বাইরে। তো টাইম লাগবে, তার জন্য আমাকে ওইখানে অবধি পৌঁছতে হবে, ওই সময়টা অবধি এফর্ট দরকার, যে ওই অবধি উঠে যাওয়া বা একটা জায়গায় যাওয়া। তো এই টাইম অ্যান্ড এফর্টের জন্য আমাদের শরীর কিভাবে মোটিভেট হবে, সেই মোটিভেটটা করে ডোপামিন। এটাকে বলে এক্সট্রা পার্সোনাল স্পেস। পেরি পার্সোনাল স্পেস, যেটাকে উনি বলছেন যে অক্সিটোসিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, এই জাতীয় যে কেমিক্যালগুলো, এগুলো হচ্ছে হেয়ার অ্যান্ড নাও কেমিক্যাল। এখন আমার এখনকার। কাছাকাছি যেগুলো আছে সেগুলোকে আমি যেন এনজয় করতে পারি, তার জন্য সেগুলোর থেকে যে আনন্দ আমার নেয়ার, সেটার জন্য হচ্ছে এই কেমিক্যালগুলো। আচ্ছা। আর যেটা আমার এক্সট্রা পার্সোনাল স্পেস, যেটা আমি এক্ষুনি ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারছি না, তার জন্য হচ্ছে ডোপামিন। আচ্ছা, ওকে। এবং যেহেতু ওই অবধি যেতে গেলে পরে আমাকে একটা এফর্ট নিতে হবে, সেই এফর্টটা যেন আমি নিই, তাকে মোটিভেট করার জন্য ডোপামিন সবসময় রয়েছে। আচ্ছা। তো সেইখান থেকে ডোপামিনের আনন্দ, সেখান থেকে ডোপামিনের মোটিভেশন। আচ্ছা, এই যে মানে আমি মাঝখানে একটা ডকুমেন্টারি দেখেছিলাম, তো সেখানটায় বলা ছিল যে ফোনে নোটিফিকেশন এলেও আমাদের মাথা থেকে ডোপামিন বেরোয়। তাহলে এইটা তো আমার ইমিডিয়েট। এটা হচ্ছে এবার তোর ডোপামিনকে যেমন বললাম আমি, তোর সারপ্রাইজ অ্যান্ড অ্যান্টিসিপেশন। ঠিক। ফোনের নোটিফিকেশনটা তুই দেখছিস এখন, কিন্তু তুই নোটিফিকেশনটা শুধু দেখছিস না, তুই সেই মানুষটার সম্বন্ধে চিন্তা করছিস। আচ্ছা, আমি যেটা anticipation-টা। হ্যাঁ, আমি যেটা এক্সপেক্ট করছি না, সেটা যখনই হচ্ছে তখনই আমার ডোপামিন সিক্রেশন হয়। আচ্ছা। এটাকে বলে যে আমাদের আমাদের একটা সার্কিট রয়েছে যেটাকে বলে রিওয়ার্ড প্রেডিকশন। আচ্ছা। খাবার বা বন্ধুত্ব নয়, ধর একটা সম্পর্ক বা যে কোনো কিছুতে একটা রিওয়ার্ড প্রেডিকশন আছে আমাদের। যখনই রিওয়ার্ড প্রেডিকশনে এরর হয়, তখন ডোপামিন বেরোয়। ব্যাপারটা হচ্ছে এই যে এক্ষুনি তো আমি এক্সপেক্ট করছি না আমার কোনো বন্ধু আমাকে টেক্সট করবে, ঠিক। আনএক্সপেক্টেড এলো, আমার রিওয়ার্ড প্রেডিকশন এরর হলো, ডোপামিন বেরোলো, আমার আনন্দ হলো। আচ্ছা। আচ্ছা, বুঝতে পারলাম? ওকে। তো আনএক্সপেক্টেড টেক্সট এলে পরে হয়, অনেক দিন হঠাৎ তুই একটা ক্যাফেতে গেলি, হঠাৎ এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তোর মাথায় তো এটা প্রেডিক্টেড জিনিস হলো না, আনপ্রেডিক্টেবল একটা জিনিস হয়ে গেল, ডোপামিন বেরোবে। আচ্ছা। যে কারণে আমরা খুব মানে এই ফেসবুক, ইনস্টাগ্রাম দেখি, প্রত্যেকটা আনপ্রেডিক্টেবল জিনিস হচ্ছে ওখানে। আমি তো ওই রিলটা যে দেখতে পাবো জানি না, তাই না? ওই জন্য আমার একটু বেটার মানে ভালো লাগছে, তখন আমি ফিল গুড করছি, ওটা হচ্ছে ডোপামিন ফিল গুড। মানে এটা কি শুধু আনন্দের সঙ্গে জড়িত? মানে ধর সামনে একটা হাতি দেখলাম ফট করে, হ্যাঁ, তো তখনও কি আমার ডোপামিনই বেরোবে না ভয়ে? না, আচ্ছা। সামনে যদি তুই দেখিস এটা হচ্ছে থ্রেট, সেটাতে আমরা আসবো, ফিয়ার বা থ্রেটের জায়গাটাতে আমি আসবো। কিন্তু এটা মূলত আমাকে মোটিভেট করে, ডোপামিন মূলত আমাদেরকে মোটিভেট করে নতুন কিছু সারপ্রাইজের ক্ষেত্রে, নতুন এনিথিং নিউ, সেক্ষেত্রে আমার ডোপামিন বেরোবে। ঠিক। তো আমাদের সমস্ত জীবনে আমরা যা যা করছি তার মধ্যে বহু কিছুই কিন্তু এবার তুই বুঝতে পারবি যে অনেক কিছুই আমাদের ইমিডিয়েট ইন্দ্রিয়গ্রাহ্য জিনিসের মধ্যে নেই। যেমন ধর ভগবান, ভগবান তো ইন্দ্রিয়গ্রাহ্য নয়, না। দেখতে পাচ্ছি না, তো ভগবান সম্বন্ধে ভাবনাটা যার বেশি, অবশ্যই তার মধ্যে ডোপামিন বেশি। আর একটু বোঝাবে? আমি যখন ভগবান নিয়ে ভাবছি, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নিয়ে তো ভাবছি না, ভগবান আছে নেই, স্পিরিচুয়াল ভাবনা, এগুলো সব ডোপামিনের কারণে হচ্ছে। আচ্ছা। আচ্ছা। আমি যখন ক্রিয়েট করছি কোনো কিছু, মানে ক্রিয়েটিভিটির কথা বলছি, আমি ছবি আঁকছি, ছবিটা তো নেই, তো মানে ওই জিনিসটা তো হয়নি আমার সামনে, আমি একটা তখন ডোপামিন বেরোবে। আমি নতুন কোনো, আমি এক্ষেত্রে পুরুষ যেহেতু, সেহেতু মহিলা বলছি, মহিলাদের ক্ষেত্রে এটা পুরুষের ক্ষেত্রে একই ব্যাপার। সেটা হচ্ছে নতুন কারোর সাথে দেখা করছে, কলেজে একটা নতুন হঠাৎ করে সুন্দরী মেয়ে এসছে, বা একজনকে আমার খুব ভালো লেগে গেছে, ডোপামিন বেরোবে। তার সাথে আমি যখন ডেটিং করছি, ডেটিং এর ক্ষেত্রে ব্যাপারটা কি, প্রতিদিন আমার আনপ্রেডিক্টেবিলিটি আছে। রাত্রিবেলা আমি জানি না যে ও ফোন করবে কিনা, হঠাৎ সে ফোন করে বললো এই খেয়েছো, এই আনন্দ হলো, এটা তো আমার প্রেডিকশন ছিল না। আচ্ছা। রিওয়ার্ড প্রেডিকশন এরর হলো। তো আমার প্রেমে পড়ে ডোপামিনের জন্য, তখন খুব সেজে গুজে যাচ্ছি আমি যে আরে
ঠিক 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 ঠিক। তাকেও আমি দিচ্ছি সেই ডোপামিন সার্চটা। তো লাভ হচ্ছে এই বিষয় বইটার চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার। তো লাভে আমরা ঢুকবো তার আগে হচ্ছে এই যেহেতু তুই আচ্ছা হিমু আবার সিনেমা ডাইরেক্ট করে, ফিল্ম ডিরেক্টর, একজন ফিল্ম মেকার, তো তোকে এই জন্য বলছি যে গ্ল্যামারটা ডোপামিন থেকে আসে। কারণ গ্ল্যামার হচ্ছে ইলিউশন। যেমন ওই যে একটা ফেমাস গল্প রয়েছে যে উত্তম কুমার যাচ্ছেন গাড়ি করে, পেছনে শুভেন্দু চট্টোপাধ্যায় গাড়ি রয়েছে, তো পেট্রোল পাম্পে দাঁড়িয়েছেন, উত্তম কুমার গাড়িতে ছিলেন, পেট্রোল ভরা হয়ে গেছে, উনি চলে গেছেন। শুভেন্দু চট্টোপাধ্যায় বা হয়তো উত্তম কুমার পেছনে ছিলেন, শুভেন্দু চট্টোপাধ্যায় নেমে ওনার সাথে একটু কথা বলে হাত টাত মিলিয়ে চলে গেলেন। পরে উত্তম কুমার খুব বকা দিয়েছিলেন শুভেন্দুকে যে ওটা কেন করলি, তুই বাইরে কি গিয়ে কেন পেট্রোল পাম্পের লোকটার সাথে দেখা করলি, কেন কি হয়েছে, তুই তোর ইলিউশনটা ভেঙে দিলি, ও তো আর টিকিট কেটে তোকে দেখতে যাবে না সিনেমা হলে। তো যে স্টারদের, এটার আমি সামাজিকে যাচ্ছি না, কিন্তু স্টারদের যে গ্ল্যামার, সেই গ্ল্যামারটা হচ্ছে একটা ইলিউশন। সেটা হচ্ছে একটা বাইরের জিনিস, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নয়, ওটা একটা ফ্যান্টাসি হচ্ছে গ্ল্যামার। ওই গ্ল্যামারটা ভেঙে দিয়েছে। শাহরুখ খান আমার উল্টো দিকে বসে থাকতো, অনেকটা ভেঙে যেত যে আমি মানুষটাকে ভেঙে যেত। তুই নাটক দেখতে যাস, নাটক দেখতে গিয়ে নাটক দেখলি খুব সাংঘাতিক, ওটা উপরে লাগছে, ওটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করছে। নাটকটা শেষ হলে পরে তুই যখন গ্রিন রুমে গিয়ে তার সাথে দেখা করবি, একটা অস্বস্তি হয়, ঠিক ঠিক ঠিক। কারণ ডোপামিনের সাইকেলটা ভেঙে যাচ্ছে। গ্ল্যামারটা সবসময় ডোপামিন দিয়ে হয়। আমি এই জন্য স্পেসিফিক্যালি পার্সোনালি আমি কখনো ব্যাকস্টেজ যাই না। যাকে চিনি তার অনুষ্ঠান দেখলেও আমি ব্যাকস্টেজে যাই না, কারণ ওই ইলিউশন, আমি ওই ইলিউশনটা ভাঙতে চাই না, কারণ ইলিউশনটা দেখতেই গেছি। আমি তো ওই মানুষটাকে ওই চরিত্রটা হিসেবে ভাবতেই গেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার প্রেমের ক্ষেত্রে ওই যে বললাম, মানুষ প্রেমে পড়ে ডোপামিনের জন্য, ভালো লাগছে, খুব সুন্দর ডেটিং হচ্ছে, হঠাৎ হঠাৎ টেক্সট আসছে, বাহ কি ভালো। এবার যদি তোর প্রতিদিনের অভ্যাস, মুশকিলটা হচ্ছে ডোপামিনের, যেহেতু এটা সারপ্রাইজের হরমোন, যখনই ওটা অভ্যাসে পরিণত হয়ে যায়, ডোপামিন সিক্রেশন বন্ধ হয়ে যায়। আচ্ছা, মানে ভালো লাগাটা বেশি দিন চললে ও আবার বন্ধ করে ও শুধু সারপ্রাইজে থাকবে। ঠিক ঠিক। প্রতিদিন যদি কেউ তোকে খাবার আগে 9:30টার সময় টেক্সট করে, প্রথম দিন 9:30টার সময় টেক্সট করলো খেয়েছো, মানে বাহ খবর নিচ্ছে। পরদিন যখন আবার টেক্সট করলো, হয়তো পরের দিনও ভালো লাগলো, 4-5 দিন পরে ওটা তোর অভ্যাসে পরিণত হয়ে যাবে। পঞ্চম দিন বা ষষ্ঠ দিনে তোর আর ওটা ভালো লাগছে না। ঠিক, মানে ভালো লাগছে না মানে ওটার মধ্যে তুই আর আনন্দ খুঁজে পাচ্ছিস না। ঠিক। তো ডোপামিন খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় আমাদের। সেই কারণে এবার এর ডার্ক সাইডটা হচ্ছে যে প্রেম হলো, চলছে, তারপরে বিয়ে হয়ে গেল, 12 থেকে 18 মাসের মধ্যে যত ডিভোর্স হয় তার বেশিরভাগই হয় 12 থেকে 18 মাসের মধ্যে। যে মানুষটাকে এত ভালো লাগতো, একে ছাড়া চলবে না, সেই মানুষটা থেকে আমি বোর হলাম কি করে? কারণ আমার রিওয়ার্ড প্রেডিকশন এরর আর নেই, ওই লোকটা আমার অভ্যেস হয়ে গেছে, আমার ডোপামিন আর সারপ্রাইজ হচ্ছে না, আমার মাথা আর সারপ্রাইজ হচ্ছে না। এই যে হানিমুন পিরিয়ডটা বলে, সেটাই হানিমুন পিরিয়ডটা বেশি দিন থাকে না। কেন থাকে না? কারণ আমার ওটা প্রেডিকশন আর নেই, মানে ওটা আমি প্রেডিক্ট করতে পারছি এবার কি হবে। তখন মাথা বোর হতে শুরু করে, মানে ডোপামিন বোর, তখন ডোপামিন বোর হয়ে গেছে, ডোপামিন সার্কিট তখন আর নতুন করে ডোপামিন সিক্রেট করছে না, আমার ওই আনন্দের অনুভূতিটা আর হচ্ছে না। এবং যে কোনো জিনিসেই সেটা সম্ভব। শুধু প্রেমের ক্ষেত্রে একটা উদাহরণ, কিন্তু যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা সম্ভব যে আর আমি এক্সাইটেড হচ্ছি না, ওই মোগলাই পরোটাটা খেয়ে আর আমি এক্সাইটেড হচ্ছি না। প্রথম দিন আর্সেলানের বিরিয়ানি খেয়ে দারুণ লেগেছিল, তারপরে পরের আবার খাচ্ছিস, প্রতি সপ্তাহে শনিবার করে খেতে থাক, আর হচ্ছে না, আর এক্সাইটমেন্ট থাকবে না। প্রেমও তাই, ডোপামিনের জন্য হচ্ছে। এটা হচ্ছে ডোপামিনের খারাপ দিক, যে ডোপামিন আমাকে সেটেল হতে দেয় না। তো সেক্ষেত্রে কি করণীয়, সেটা হচ্ছে যে এবার আমাদেরকে ওই দ্বিতীয়, তখন তো ওই যে মানুষটা যেটা আমার সারপ্রাইজ এলিমেন্ট ছিল, যার সাথে আমি সপ্তাহে কখনো কখনো দেখা হতো, সে তো আমার এবার পার্সোনাল স্পেসে চলে এসেছে। তার থেকে আমাকে আনন্দ নিতে গেলে পরে এবার আমার অন্য রকমের কেমিক্যালের প্রয়োজন। কারণ এবার এই যে ধর অনেক রকম সেলফ হেল্পের বইয়ে লেখে যে আপনাদের রিলেশনশিপকে যদি লং লাস্টিং করতে হয় তাহলে সবসময় সারপ্রাইজ রাখুন, সম্পর্কে লেখা হয়, একদম হবে না। কারণ ওই মানুষটা যার সাথে তুই মানে সবসময় থাকছিস, সে তোকে সবসময় সারপ্রাইজ করতে পারবে না। এক্স্যাক্টলি।
তুই দেখ প্রথম দিন গোলাপ ফুল নিয়ে এলি, সারপ্রাইজ হলো, দ্বিতীয় দিন গোলাপ ফুল নিয়ে এলি, সারপ্রাইজ হলো, তার তৃতীয় দিন আনলি না, তার প্রচন্ড খারাপ লাগবে। ঠিক। তো তখন এভাবে এইসব হঠাৎ করে একটা নতুন ধরনের কিছু করলাম, সারপ্রাইজ করে কখনো রিলেশনশিপ লং লাস্টিং হবে না। তোকে তখন ডিপেন্ড করতে হবে অন্য কেমিক্যালগুলোর উপরে, যেগুলোকে ওনারা বলছেন হেয়ার অ্যান্ড নাও কেমিক্যাল, সেরোটোনিন, অক্সিটোসিন, এই যে নরএপিনেফ্রিন, এই ধরনের কেমিক্যাল। ওই যেটা বলে পেরিপার্সোনাল, ওটা পেরিপার্সোনাল স্পেসের স্পেসে। এক্সাইটমেন্টের কেমিক্যাল হচ্ছে ডোপামিন, লাইকিং এর হচ্ছে এই এইচ অ্যান্ড এন কেমিক্যালস বলছি আমরা এগুলোকে, হেয়ার অ্যান্ড নাও। তো এখন থেকে আমরা এইচ-অ্যান্ড-এনই বলি, তাতে আমরা বুঝে গেলাম যে এইচ-অ্যান্ড-এন কাকে বলছি। তো ভালোবাসাকে যদি তোমার দীর্ঘায়িত করতে হয়, তাহলে তোমাকে এইচ-অ্যান্ড-এন কেমিক্যালের উপরে ভরসা করতে হবে। এইচ-অ্যান্ড-এন কেমিক্যাল তখন মানে ওই মানুষটার সাথে থাকাটাতে যে আনন্দ, মানে ভালোবাসা যখন তোর অভ্যেসে পরিণত হবে এবং অভ্যেসটাকে ভালো লাগবে, তখন সেই ভালোবাসাটা দীর্ঘায়িত হবে। এটার একটা খুব এটাকে বলে যে কম্প্যাশনেট লাভ, এবং তার মধ্যেও আনন্দ কিন্তু বেশি। ডোপামিন যে স্পার্কটা দেয়, সেই স্পার্কটা নেই, কিন্তু একটা আনন্দ আছে। ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য কেমিক্যাল, একটা কেমিক্যালের নাম হচ্ছে আনন্দমাইড, আনন্দ থেকে এসছে, আনন্দমাইড কেমিক্যালটার নাম। সেটা কিন্তু একটা লং লাস্টিং আনন্দ দেয়। এটার ক্ষেত্রে এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদের যে যৌন ক্রিয়া, সেক্স হচ্ছে এই লাভ লাইফের একটা ছোট সংস্করণ। আচ্ছা, কিরকম? মানুষ যখন একটা, ধর পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষ, তার সাথে সেক্সে ঢুকছে, এক্সট্রা পার্সোনাল স্পেস, এর সাথে আমাকে এটা করলে আমার ভালো লাগবে, একটা এক্সাইটমেন্ট, ডোপামিন দিয়ে ব্যাপারটা শুরু হয়, যেমন করে একটা রিলেশনশিপ শুরু হয়। কিন্তু যখন ওই একটা হচ্ছে, তখন she or he is very close to your personal space. ডোপামিন কিন্তু আর বুঝতে পারছে না, ডোপামিন ডাজন্ট এনজয় দ্যাট পেরিপার্সোনাল স্পেস। তোকে যদি ওটা এনজয় করতে হয়, ওই অ্যাক্ট অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, ইউ নিড টু হ্যাভ এইচ-অ্যান্ড-এন কেমিক্যাল। যাদের মধ্যে ডোপামিন বেশি, তাদের অনেক পার্টনার থাকে, বাট দে আর নেভার সেক্সুয়ালি স্যাটিসফাইড, বিকজ টু এনজয় sexual intercourse you have to have H&N chemical, serotonin or norepinephrine, এই সমস্ত কেমিক্যাল গুলো তোর দরকার, ঠিক আছে? আচ্ছা, মানে টেস্টোস্টেরনের সাথে খুব গভীর সম্পর্ক H&N কেমিক্যাল। টেস্টোস্টেরনের সাথে ডোপামিন খুব রিলেশন। টেস্টোস্টেরন হচ্ছে মানুষের আর্জটা তৈরি করে, ডোপামিনও আর্জ তৈরি করে, বাট টু এনজয় দ্যাট অ্যাক্ট ইউ নিড H&N। এটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে লং লাস্টিং লাভের জন্য তোমাকে H&N কেমিক্যাল নিতে হবে, আর কোনো উপায় নেই। এটা হচ্ছে ভালোবাসার প্রথম পার্ট, যে প্রেমে পড়ো, যত খুশি প্রেমে পড়ো, কিন্তু প্রেমটাকে যদি তোমার দীর্ঘায়িত করতে হয়, তাহলে ডোপামিনের উপরে ভরসা করো না, সারপ্রাইজের উপরে ভরসা করো না। আচ্ছা, মানে আমাকে একটা প্রশ্ন, মানে কথা বলো যে এই যে H&N এগুলো কি কোনো প্রসেস? মানে ধরো ডোপামিন বেরোলে আমি খুশি হচ্ছি এবং আমার ভালো লাগছে, এবার ধরো আমি বললাম আমি এটাকে এনজয় করতে চাই, আমি একের বেশি সম্পর্কে যেতে চাই যাতে আমি বেশি বেশি এনজয় করতে পারি, কিন্তু তবুও আমি সেটেল ডাউন করতে চাইছি, তবু আমি শান্ত হতে চাইছি, মানে শান্ত বলতে মানে সেটেলড হতে চাইছি, হতে কি আমার H&N এর দরকার পড়ছে। এই যে দরকারটা পড়ছে আমি, এবং আমি ফিলও করছি, তো এটা কি কোনো প্রসেস আছে যে হ্যাঁ আমি এটাকে চেয়ার করছি মাথায় মাথায়, যে হ্যাঁ আমি সত্যি এনজয় করছি দেন ওটার সিক্রিয়েশন বাড়ছে, আমাকে এনজয় করতে হবে, তাহলেই ওটা করতে হবে। ওকে, মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যাদের দীর্ঘায়িত সম্পর্ক আছে, এটা আমাদের মাথাভাবেই তৈরি। ডোপামিন কেন বেরিয়েছিল? প্রথমত বিবর্তনে, যে তুমি খাদ্য সংগ্রহ করো, বা ওই তিনটে যেটা বললাম, যে বা পার্টনার সংগ্রহ করো, কিন্তু তার মূল উদ্দেশ্যটা হচ্ছে তো খাবারটা নিয়ে খাও এবং স্টোর করে রাখো। তো খাবারটাকে এনজয় করার কেমিক্যাল আমাদের মধ্যে রয়েছে, কিন্তু যখন ডোপামিনের উপরেই আমি পুরো, অনেক মানুষ আছে যারা ডোপামিনের উপরেই পুরো ভরসা করে রাখে, তারা কখনোই খুশি হয় না জীবনে, কারণ ডোপামিন সবসময় নিউনেস চায়, নতুন কিছু, সবসময় নতুন কিছু চাইবে। সে খাবার হোক, সে জিনিসপত্র হোক, সে জীবনে অ্যাচিভমেন্ট হোক, সে প্রেম হোক, সে সবসময় নতুন কিছু খুঁজবে। নতুন কিছু খুঁজতে গিয়ে সে কখনো স্যাটিসফ্যাকশনে আসবে না, স্যাটিসফ্যাকশনটা H&N দিয়েই আসবে। যে কফিটা, আমার খুব কফি খেতে ইচ্ছে করছে, এটা ডোপামিন।
কিন্তু কফিটা খেয়ে যে আমার ভালো লাগছে এটাই চ্যানেল। তো কফিটা, ইউ ডোন্ট ওয়ান্ট দ্য কেক, ইউ ওয়ান্ট টু ইট ইট টু। কাজ শেষ হয়ে গেছে, ডোপামিনের কাজ শেষ হ্যাঁ। কিকটা দিয়ে। হুম। এবার একটু আমাকে বোঝাও যে এই গোটা প্রসেসটা ব্রেনে হয় কি করে। ব্রেনে কি করে হয়? আমাদের মাথার পেছন দিকে একটা ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া বলে একটা জায়গা রয়েছে, সেখানে হচ্ছে আচ্ছা এই ডোপামিন যেটা আমাদের জীবনে এত বড় ভূমিকা, সেটা 0.005% অফ দ্য ব্রেন, কিন্তু মানে আচ্ছা। অতটুকু সেল, মানে 2 লক্ষ কোষের মধ্যে একটা কোষ ব্রেনের, তার থেকে ডোপামিন বেরোয়। আচ্ছা। কিন্তু খুবই কম। একটা ডিসপ্রপোর্শনেট ইনফ্লুয়েন্স আছে তার। আমাদের জীবনের বেশিরভাগটা ডোপামিন দিয়ে নির্ধারিত হচ্ছে। তো এটা এই এই যে সেলগুলো, এগুলো রয়েছে ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া বলে পেছন দিকে, সেখান থেকে দুটো ধরে যাক নার্ভ এন্ড, এটা আসে একটা জায়গায়, সেটাকে দুটো জায়গায় আসে, একটা মেসোলিম্বিক পাথওয়ে, একটা মেসোকর্টিক্যাল পাথওয়ে, সেটা নাম টাম না জানলেও চলবে, কিন্তু দুটো ভাবে কাজ করে এটা। একটাকে আমরা বলি, মানে এনারা বলেন, আমি তো বলি না, একটা হচ্ছে ডোপামিন ডিজায়ার পাথওয়ে, মানে এই যে চাইছি, এই যে চাওয়া, এটা হচ্ছে ডিজায়ার। ঠিক। তো এটা ডিজায়ার করার জায়গাটা একটা, এটা একটা পাথওয়ে। আরেকটা হচ্ছে ডোপামিন কন্ট্রোল পাথওয়ে। ডোপামিনকে কন্ট্রোল করতে হবে, কারণ ভবিষ্যতের অনেক কিছু তো প্ল্যানিং এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক। ভবিষ্যতে সবকটাই তো আমার শুধু আনন্দ করলে হবে না, অনেক কিছু প্ল্যান করতে হবে, অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে, সেটার জন্য একটা আলাদা পাথওয়ে রয়েছে। তো আমরা প্রথমত ডিজায়ার পাথওয়েতে থাকি, যে এই যেটাকে মেসোলিম্বিক পাথওয়ে বলে, সেটা হচ্ছে ওই আনন্দ পাচ্ছে সবসময়, আনন্দ মানে ওই কিকটা দিচ্ছে আর কি। এটা একটা আর্লি ওয়ার্নিং সিগন্যাল, যেটা আমরা বললাম যে খাবার এসে গেছে, প্রচুর খাবার জয়েন করে নাও, আরেকজন বংশবৃদ্ধির জন্য আরেকজন পোটেনশিয়াল সেক্সুয়াল পার্টনার, তাহলে পরে তুমি এগিয়ে যাও, বা কম্পিটিশনের জন্য কিছু করো, এই সমস্ত কাজ সে করে যাচ্ছে আর কি। এটার একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে, আমি বলেছি যে একটা লাইক আর একটা হচ্ছে এক্সাইটমেন্ট আর ডোপামিন। এটা এক্সাইটমেন্ট বললে সবচেয়ে আগে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন বা অ্যালকোহল অ্যাডিকশন, এটা ডোপামিনের কাজ। আচ্ছা। এটা ডোপামিনের জন্য হয়। আচ্ছা, মানে আমার খেতে ইচ্ছে করছে, হ্যাঁ, করতে ইচ্ছে করছে, এটাই। ধর তোকে যদি আমি বলি যে নতুন একটা সিনেমা এসছে খুব ভালো, চল দেখতে যাবি, তোর মধ্যে একটা ডোপামিন, নতুন একটা সিনেমা বা তো এমন তোর মানে খুব চেনা বা খুব পছন্দের একজন অভিনেতার বা পছন্দের একজন পরিচালকের ছবি তো দেখতে যাবই। আর তোকে যদি বলি যে $10 মিলিয়ন পাওয়া যাবে, ওখানে গেলেই, জানিস তো, সেটাও একটা এক্সাইটমেন্ট। তো প্রত্যেক মানুষের তো এটা করব না ওটা করব, এটার মধ্যে তো একটা প্রায়োরিটি আছে। হয়তো $10 মিলিয়ন কেউ বেশি পছন্দ করবে। তোকে যতটুকু জানি পাগল টাইপের ছেলে, তুই হয়তো বলবি না আমার 10 মিলিয়নের দরকার নেই, আমি সিনেমা দেখতে যাই, হতেই পারে। ড্রাগের ক্ষেত্রে কি হয়, তাদের কাছে ড্রাগ নেওয়াটাই ওই জায়গাটায় পৌঁছে যায়, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিচ্ছু নয়। যারা অ্যালকোহলিক ক্রনিক, তাদের ক্ষেত্রেও একই জিনিস হয়, অ্যালকোহলটা পৃথিবীর সমস্ত এক্সাইটমেন্টের থেকে বেশি হয়ে যায়। আচ্ছা, মানে ব্রেন একটা প্রায়োরিটি করে আর কি, 1 2 3 4 এর মধ্যে আমার মনে হচ্ছে একটা এখন আমার দরকার। মানে এই যে ডোপামিন বললাম পেছন থেকে এসে একটা জায়গায়, ডোপামিন ডিজায়ার পাথওয়ে, আমাদের ধর ব্রেনের সেলগুলো এমনি রকম রয়েছে, ধরা যাক একটা, এটা হচ্ছে ডোপামিন সিক্রেটিং সেল, এখানে কতগুলো রিসেপ্টর থাকে যেটা ডোপামিনটাকে বুঝতে পারে যে আচ্ছা ডোপামিন এসে গেছে, এবার আমাকে এক্সাইটেড হতে হবে। তো এই যে এই কোষটা এ ডোপামিন রিলিজ করবে, এর মধ্যে একটা নিজস্ব ভ্যাকুয়াম ক্লিনার আছে, যেটাকে ডোপামিন ট্রান্সপোর্টার বলে। এখান থেকে রিলিজ করলো, এই মাঝখানের জায়গাটাতে এলো, এই রিসেপ্টর গুলো বুঝলো ডোপামিন এসে গেছে, ও এক্সাইটেড হয়ে যাচ্ছে, তারপরে আবার এ টেনে নেয়, আবার সেলের মধ্যে ঢুকিয়ে নেয় ডোপামিনকে। আচ্ছা, কিন্তু ধর কোকেন করেছে কেউ, তার ক্ষেত্রে ট্রান্সপোর্টারটাকে এরকম মনে করতে পারি যে একটা ভ্যাকুয়াম ক্লিনার, তার উপরে একটা কেউ মোজা পরিয়ে দিয়েছে। আচ্ছা, তো ডোপামিন গুলো রিলিজ হয়েছে, তারপর তো ঢুকে যাওয়ার কথা, এ টানছে কিন্তু ঢুকতে পারছে না আর ভেতরে, কাজে এই জায়গাটাতেই রয়েছে ও ডোপামিন গুলো সব এই মাঝখানের জায়গাটাতে। আচ্ছা, এক্সাইট হয়েই চলছি, তো এবার রিসেপ্টর গুলোর মনে হচ্ছে ডোপামিন তো রিলিজ হয়েই চলেছে, আমি এক্সাইটেড হয়েই যাই, ও সবসময় এক্সাইটেড। আচ্ছা, এটাই কারণ, মানে এটা কোকেন এই কাজটা করে যে ট্রান্সপোর্টারটার উপরে মোজাটা পরিয়ে দেয়, তো পুরো ডোপামিন ডিজায়ার পাথওয়েটাকে ভেঙে দেয়। এটা যে ডিজায়ার থেকে একটা সময় আমাকে এই চ্যানেলে যেতে হবে,
বা এটা ঢুকে যাবে ভেতরে, এবার আমার কাজ হচ্ছে কন্ট্রোল করা, এই ব্যাপারটা আর বুঝতে পারে না। পুরো ডিজায়ার পাথওয়েটাতে এভাবে আমাদের নেশা হয় আর কি। তো তাদের ক্ষেত্রে কি হয় যে আরো আরো আরো, ওইটাই হচ্ছে তাদের উদ্দেশ্য, এটাই শুধু তাদের চাই। আর ডোপামিন মানেই তো হচ্ছে নতুন কিছু। আরেকটা মজা হয় সেটা হচ্ছে যখন প্রচন্ড অ্যালকোহলিক হয়ে গেছে কেউ, তুই দেখবি আমরা একটা কথা খুব বলি প্রায়ই যে ওটা না খেলে নেশা বেশি হয়। মানেটা হচ্ছে এমনি সাধারণত আমাদের শরীরে সেকেন্ডে, মানে ব্রেনে সেকেন্ডে 3 থেকে 5 বার ডোপামিন রিলিজ হয়। আচ্ছা, বাই ডিফল্ট। যখন আমরা এক্সাইটেড হয়ে যাই তখন 20 থেকে 30 বার রিলিজ হয়। আচ্ছা, এই যে বললাম নতুন কিছু দেখে। আর যখন একটা এক্সপেক্টেড এক্সাইটমেন্ট পাই না তখন ওটা 0 হয়ে যায় ফট করে। আচ্ছা, মানে খারাপ লাগলো, মানে 3 থেকে 5 তো একটা স্টেবল আছে। যখন ডোপামিন এক্সপেক্ট করছে যে এবার একটা এক্সাইটমেন্ট হবে কিন্তু সে পাচ্ছে না, তখন ওটা 0, ওটাকে বলে ডোপামিন শাটডাউন। সেটা একটা মানে চরম খারাপ লাগা আর কি, স্বাভাবিকের থেকে অনেক নিচে। তখন সে সেটা পাওয়ার জন্য আবার অ্যালকোহল খায়, সাধারণ মানে স্বাভাবিক অবস্থাটাতে আসার জন্য শুধু। আবার সে আরো বেশি ড্রাগ নেয়। এই জন্য ড্রাগস ছাড়া খুব মুশকিল হয়ে যায়, কারণ ড্রাগটাকে খাবো না তাতে তার শরীরে এবং মনের মধ্যে এমন একটা ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হবে যে সে সেটাকে আর ওভারকাম করতে পারে না। আচ্ছা, অ্যালকোহলের ক্ষেত্রেও তাই। অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, অ্যালকোহলের কত তাড়াতাড়ি কত বেশি অ্যালকোহল ব্রেনে পৌঁছচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমি কত তাড়াতাড়ি কতটা ডোপামিন রিলিজ হবে, পরিমাণের উপরে নয়। কিন্তু পরিমাণ বাড়তে থাকলে পরে মানুষের নেশা যেটাকে বলে সেটা হয়ে যায়, কিন্তু ভালো লাগাটা তৈরি হয় হচ্ছে কত তাড়াতাড়ি ওটা ডোপামিন ব্রেনে গেছে। এই জন্য শটস, টেকিলা শটস, ভদকা শটস খেলে বেশি ভালো লাগে, কারণ খুব তাড়াতাড়ি অনেকটা পরিমাণে অ্যালকোহল ব্রেনে চলে গেছে, অনেকটা বেশি ডোপামিন বেরিয়েছে। ভদকা শট খেলে কিন্তু নেশা খুব বেশি হয় না, আনন্দটা বেশি হয়। আচ্ছা, এই যে তোমার ডিটক্স শব্দটা, এটা কি আবার ডোপামিনকে নিজের লেভেলে আনা বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবা, সেটাই কার্যকর। রিহ্যাবিলিটেশন যেটা আমরা করি আর কি, সেখানে এটাই হয় যে যখন যে আর ডোপামিন কি হচ্ছে বেসিক্যালি আমার রিওয়ার্ড প্রেডিকশন হচ্ছে একটা স্বাভাবিকভাবে। প্রেডিকশন যখন এরর হচ্ছে ডোপামিন বের হচ্ছে, তারপর আমি জিনিসটা পেলাম, সেটাকে আমি এনজয় করলাম, তখন ব্রেন বলে যে এবার তোমার এনজয় করার সময়, এবার ওটা তোমার পেরিপার্সোনাল স্পেসে আছে, এবার ওটাকে এনজয় করো। তো এইচএনএন কেমিক্যাল এসে শুরু করে, যখন এইচএনএন আনে তখন সারপ্রাইজ শেষ হয়ে যায়, ডোপামিন কমে যায়, আমরা অন্যান্য কেমিক্যালের কাজ করি। এবার এই যে প্রেডিকশনটা যদি ভেঙে যায়, সবসময় ডোপামিন বেরোতে থাকে, তার তো এইচএনএন এর জায়গা নেই। সে সবসময় এক্সাইটেড, সবসময় নতুন কিছু, সবসময় একটা ট্রান্সের মধ্যে রয়েছে। এই জন্য যাদের ড্রাগস নেয় যারা খুব বেশি, তারা ওভার কনফিডেন্টও হয়, করে ফেলবো তো, দেখেছি তো, হ্যাঁ এ হয়ে যাবে, গোয়া জানা, হ্যাঁ কালকে যাব। এই যে আমাদের মদ খেয়ে বা সাংঘাতিক নেশা করে পার্টি করে গোয়ার প্ল্যান করে ফেললাম, মানে স্বাভাবিকভাবে কিন্তু গোয়ার প্ল্যান হয় না। বাংলায় থাকলে মন্দারমণি, বা যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের ক্ষেত্রে চট্টগ্রাম যাওয়া। নেশা করলে কেন হয়? ওভার কনফিডেন্স, সব পারি তখন আমি। ঠিক 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 আছে, তো এটা হচ্ছে নেশার মূল বিষয়টা কি, খুব ইম্পালসিভ বিহেভিয়ার তৈরি হয়। এবার আর একটা ছোট্ট প্রশ্নটা করেন, সেটা হচ্ছে এই যে তুমি বলে ধরো কোনো একটি মানে আমার পার্টনার, যার সঙ্গে প্রথম কয়েকদিন আমার ভালো লাগলো, তার সঙ্গে অনেকদিন থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে যাচ্ছে, তখন ডোপামিন ফিরে চলে যাচ্ছে, ও আর কিছু রিলিজ করছে না। ড্রাগ আর অ্যালকোহলের ক্ষেত্রে কন্টিনিউ হচ্ছে কেন? ওই যে বললাম, ওই ডোপামিনটা ফেরত যাচ্ছে না তো সেলের মধ্যে, ও সবসময় ওই মাঝখানটা জায়গাটার মধ্যে রয়েছে। এটা ও আচ্ছা, এটা কি কন্টিনিউয়াস মানে হ্যামার করে দেয় ব্রেনকে? ওই 0 হয়ে যাচ্ছে তো ডোপামিন, তোর যখন ওর সাথে থাকতে থাকতে সামনের মানুষটার সাথে অভ্যাস হয়ে গেছে, এইচএনএন কেমিক্যাল আসছে তোর মধ্যে, ডোপামিনও তো 3 থেকে 5 বার রিলিজ হচ্ছে, ঠিক। কিন্তু ড্রাগ যখন একটা হতে হতে তৈরি হয়ে গেছে, আমি অন্য কিছুতে আর এক্সাইটেড হচ্ছি না, কারণ ওই পরিমাণ ডোপামিন আমার শরীরে আর কেউ রিলিজ করাতে পারে না, ওটা একদম হাইয়েস্ট পয়েন্টে যাচ্ছে। সেখান থেকে তুই এবার পরের দিন ওটা খেলি না, ড্রাগটা নিলি না, তখন ওটা ডোপামিন শাটডাউন, তখন 0। এত বড় হাই থেকে চট করে ওই লেভেল ফ্রাস্ট্রেশন, এই জন্য ওটা মুশকিল। আচ্ছা, 0 ডোপামিন ইজ ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ, চরম ফ্রাস্ট্রেশন হয়ে যাবে মানুষের, মানে কোনো কিছুতেই সে এক্সাইটেড হচ্ছে না, সেটা কি ডিপ্রেশনেও আঘাত করে আর কি? ওকে বাবা,
চরম ফ্রাস্ট্রেশনে পড়ে যাবে, যে আর কিছুতেই সে এক্সাইটেড হচ্ছে না, এবার তার এক্সাইটমেন্টটা দরকার। ওকে, সেটার জন্য আবার ওখানে ফিরে যাবো। ওকে, এবার এই নেশাটার মধ্যে আমি শুধু ড্রাগস আর এতেই আটকে থাকছি না, এই নেশাটা অন্যান্য অনেক জিনিসের মধ্যে জন্য হয়, যেমন পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির ক্ষেত্রে প্রথমত তো হচ্ছে ওটা একটা বেসিক ইনস্টিংক্টকে নাড়া দিচ্ছে, যেটা হচ্ছে সেক্সুয়াল। তারপরে হচ্ছে ওটার মধ্যে একটা ইউনিকনেস আছে, প্রতিবার নতুন একই জিনিস যদি কেউ দেখতে থাকে তাহলে পরে এক্সাইটমেন্ট নেই, বারবার ডোপামিন রিলিজ করাচ্ছে, এবং ওটা দেখলে আর এইচএনএন কেমিক্যালের জায়গা নেই ওটার জন্য কোথাও, শুধু ডোপামিন চাই, আরো নতুন জিনিস, আরো নতুন জিনিস করতে করতে মানুষ কিন্তু অ্যাডিক্ট, এবং খুব ইজিলি অ্যাক্সেসেবল। ড্রাগ অ্যাডিকশনটা এত বেশি ক্ষতিকর নয় কারণ হচ্ছে ড্রাগ খুব ইজিলি অ্যাক্সেসেবল নয়, অ্যালকোহলও নয় কারণ অ্যালকোহলের দাম আছে, কিনতে হয়, কিন্তু আজকের দিনে পর্নোগ্রাফি ইজ ভেরি ইজিলি অ্যাক্সেসেবল, এই জন্য এটা সাংঘাতিক। আর পর্নোগ্রাফির সবচেয়ে বড় শিকার হচ্ছে টিনেজ বা শিশু থেকে কিশোররা, তার একটা কারণ আছে, সেটাতে আমরা আসছি। এই ডোপামিনকে কন্ট্রোল করারও একটা মেকানিজম আমাদের শরীরে রয়েছে, যেটা ভালো খারাপ বুঝতে শেখায়, যে এই এক্সাইটমেন্টটা তোমার জন্য ভালো না, এই এক্সাইটমেন্টটা খারাপ। ঠিক ঠিক ঠিক। সেটা যেই ব্রেনের অংশে তৈরি হয় সেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা 20 বছর বয়স অবধি মানুষের পুরোপুরি ডেভেলপই হয় না। এই জন্য বাচ্চাদের মধ্যে দেখবি এডিএইচডি বেশি, অ্যাসোসিয়েটিভ হাইপার অ্যাক্টিভিটি যে ডিসঅর্ডারটা আর কি। এর কি মানে কি একটু বলো? বাচ্চারা দেখবে খুব নতুন নতুন জিনিস, একটা খেলনা কিনতেই হবে, বায়না করছে, কিনতে হবে কিনতে হবে, ওর মধ্যে ডোপামিন বেশি, খেলনাটা দিলে কিনে ওকে, ওর এক্সাইটমেন্ট লস, পরের দিন থেকে ওইটা নিয়ে খেলছে না, খুব সহজে বোর হয়ে যায়, খুব সহজে বোর হয়ে যায়, কারণ ওদের মধ্যে ডোপামিন বেশি, কিন্তু ডোপামিনটাকে কন্ট্রোল করার যে রাস্তাটা, সেই রাস্তাটা ওদের মধ্যে তৈরি হয়। কাজে ভিডিও গেম, মোবাইলের ধর সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফি, এগুলো তো তারা খুব এক্সাইট করে, কিন্তু ওটাকে কন্ট্রোল করার রাস্তাটা তাদের নেই, তাদের ব্রেনেই ওই জায়গাটা তৈরি হয়নি, 20 বছর বয়স অব্দি ওটা তৈরি হবে না মানুষের। এবার ভিডিও গেমটা খুব সাংঘাতিক কেন, ভিডিও গেমে কি হচ্ছে, আমার যদি ধর ওই একটা গেম আছে না যেটাতে নতুন নতুন জায়গায় গিয়ে গিয়ে যেতে হয়, জিটিএ টেম্পল রানার নাকি ওই ধরনের খেলা, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, প্রথমত হচ্ছে ফ্যান্টাসির প্রতি একটা ডোপামিনের ভালো লাগা আছে, এক্সট্রা পার্সোনাল স্পেসে যাচ্ছে, প্রত্যেক দৌড়চ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, রিওয়ার্ড দিচ্ছে ও সবসময়, তোকে একটুখানি গেল একটা রিওয়ার্ড পেয়ে গেল, এই কতগুলো গোল্ড কয়েন। এবার আমি একটা খেলার কথা বললাম, বেশিরভাগ ভিডিও গেমের মডেলটা এরকমই, হ্যাঁ, এবং নতুন কিছু পাবে, একটা রিওয়ার্ড পাবে, মিশন আছে, এন্ডলেস পসিবিলিটি অ্যান্টিসিপেশন, এর উপরেই তো ডোপামিন। তোর ভিডিও গেম হচ্ছে ড্রাগের মতো, ও সব সময় তোকে ডোপামিন ইনফ্লুয়েন্স করতে থাকবে, সব সময় ডোপামিন দিতে থাকবে। সেটার জন্যে ভিডিও গেম বেশি খেললে পরে সে ডোপামিনার্জিক হয়ে যায়, তার মধ্যে শুধু ডোপামিনটাই কাজ করে, সে কাছের জিনিসকে আর এনজয় করতে পারে না, তখন সে শুধু ভিডিও গেম খেলে। ভিডিও গেমটা একটা ভিডিও গেম বা মোবাইল গেম একটা অ্যাডিকশন করছে। এবার অ্যাডাল্ট যারা, তারা একটা কন্ট্রোল করে উঠতে পারে হয়তো, বাচ্চারা পারে না, কারণ বাচ্চাদের এই কন্ট্রোল করার ব্রেনের জায়গাটাই নেই। এই যে ধরো এই যে এখন যেই এই যে অ্যাপগুলো যেখানটায় ওই টাকা লাগিয়ে গেমের প্রতি, মানে ক্রিকেট ম্যাচে টাকা লাগানো যাচ্ছে সবকিছুতে, সেগুলোও তো তাহলে যে কোনো জুয়া গোছে, যে কোনো জুয়া ইজ ডোপামিন। কারণ ওখানে রিওয়ার্ড প্রেডিকশন এররের একটা পসিবিলিটি আছে, ওটা ডোপামিন সিক্রেশন হওয়ার একটা জায়গা আছে, সেই জন্য ওটা ডোপামিন সিক্রেট করে, এই জন্যই মানুষ জুয়া খেলে। যাদের মধ্যে ডোপামিন বেশি, আমরা আসবো যে কিছু মানুষ রয়েছে তাদের মধ্যে ডোপামিন বেশি সিক্রেট হয়, তাদের ক্ষেত্রে রিস্ক টেকিং এবিলিটি বেশি, তারা জুয়া বেশি খেলবে, তাদের একের বেশি পার্টনার থাকবে, তারা খুব সুখীও হয় না। মানে এই এটা সবই বাজেট থেকেই করে বেশি বোধহয় নাকি? ডোপামিন বেশি হয়ে গেলে আমাদের ব্রেনে একটা ব্যালেন্স থাকার কথা, আমরা এই আলোচনার শেষের দিকে আমরা আসবো যে ব্যালেন্সটা কি করে তৈরি করা যায়, কিন্তু আমরা যদি ডোপামিন সিক্রেটিং কাজ বেশি করতে থাকি তাহলে পরে এইচএনএনটা পেছনে পড়ে যাবে, ডোপামিনের মধ্যেই যাব আমরা শুধু। আচ্ছা, এটা হচ্ছে প্রবলেম। কিন্তু একটা বলেছিলাম সেটা করার উপায় আছে, তার দুটো উপায়, একটা এইচএনএন, আরেকটা হচ্ছে আমাদের ডোপামিনকে কন্ট্রোল করার একটা বলেছিলাম রাস্তা আছে, যেটা 20 বছর পরে যেটা তৈরি 20 বছর পরে ওটা পুরোপুরি ভাবে তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে মেসোকর্টিক্যাল সার্কিট, একটা মেসোলিম্বিক যেটা ডোপামিন ডিজায়ার সার্কিট, এটা হচ্ছে ডোপামিন কন্ট্রোল সার্কিট। আচ্ছা,
এবার কন্ট্রোল করতে হবে আমাকে। কন্ট্রোলটা কিরকম, যে ফিউচারকে কন্ট্রোল করার জায়গাটা হচ্ছে এখান দিয়ে। একটা তো ফিউচারের প্রতি এক্সাইটমেন্ট, ডিজায়ার। ঠিক এবার ফিউচারটাকে কন্ট্রোলও তো করতে হবে, নইলে তো কোনো লাভ নেই ঠিক প্রাণী হিসেবে। সেই কন্ট্রোলটা করে আরেকটা, সেটা হচ্ছে ফ্রন্টাল কর্টেক্সে, যেটা যেই রাস্তাটা আছে এক জায়গা থেকে সিক্রেটে ওখানে যাচ্ছে। সেখান থেকে ধর ক্রিয়েটিভিটি তৈরি হয়, সেখান থেকে ক্যালকুলেশন তৈরি হয়। আমরা এই গত একটা বই থেকে যে বলেছিলাম সিস্টেম 1 এবং সিস্টেম 2, তো সিস্টেম 2 হচ্ছে ডোপামিন কন্ট্রোল সার্কিটে ক্যালকুলেশন করা, যে ভবিষ্যৎটা তো আমি জানি না কি হবে, কিন্তু ভবিষ্যতে এটা ঠিক, এটা ভুল, এটাও হতে পারে, এই পসিবিলিটিগুলো রয়েছে, এই সমস্ত কিছু ভেবে আমি একটা ডিসিশনে পৌঁছালাম। এই যে এটার এলিজিবিলিটিটা, কারণ এগুলো কোনো কাছে শুধু আমার ইন্দ্রিয় গ্রাহ্য নয়, কোনোটাই পেরি পার্সোনাল নয়, সবটাই এক্সট্রা পার্সোনাল। তো সেগুলোর জন্য ডোপামিন কন্ট্রোল সার্কিট। আচ্ছা এখান থেকে কি হয়, সেখান থেকে মানুষের টেনাসিটি তৈরি হয়, ভবিষ্যতে ভালো হবে বলে তার জন্য লেগে থাকা, সেটাও ডোপামিনের জন্য হয়। কনফিডেন্স আসে মানুষের, একটা কোনো কাজ করতে গেলে কনফিডেন্স লাগবে, সেই কনফিডেন্স আসে মানুষের ওখান থেকে। কোঅপারেশন করতে শেখে মানুষ একজন আরেকজনের সাথে, আচ্ছা কারণ কোঅপারেট করে আমি কোথাও একটা কিছু একটা কার্যসিদ্ধি হবে, বন্ধুত্ব। এবার এখানে একটুখানি আমরা একটা জিনিস বুঝি, যে এই যে মানুষ, একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক দুরকম হয়, একটা ডোপামিন দিয়ে হয়, একটা এইচএনএন দিয়ে হয়। ডোপামিন দিয়ে যেটা হয় সেটা হচ্ছে এজেন্টিক সম্পর্ক, মানে আমি তোর সাথে সম্পর্ক করছি আমার একটা কার্যসিদ্ধি হবে বলে। আচ্ছা আরেকটা হচ্ছে যেটাকে বলে অ্যাফিলিয়েটিভ সম্পর্ক, আমি তোর সাথে সম্পর্ক করছি আমাদের দুজনের মানে ভালো লাগছে বলে, যেটাকে আচ্ছা। বন্ধুত্ব বলে। প্রেমের ক্ষেত্রেও প্রথমে ওটা এজেন্টিক দিয়েই শুরু হয়, আমার একটা কার্যসিদ্ধি হবে বলে আমি প্রেমে পড়ে যাচ্ছি আরেকজনের। প্রথমে তো ওর কতটা ভালো লাগবে এটা ব্যাপার নয়, আমার ভালো লাগছে, আমার ভালো তাতেই তো, লাগছে। হ্যাঁ তারপরে ওটা অ্যাফিলিয়েটিভে যেতে হয়, ওখানে দুজনেরই দুজন আমার consent জাস্ট চলে। একসাথে থাকতে ভালো লাগছে, এই তোর সাথে আমার বন্ধুত্ব আছে বলে তোর সাথে গল্প করতে আমার ভালো লাগছে, এটা হচ্ছে অ্যাফিলিয়েটিভ, এটা এইচএনএন কেমিক্যাল দিয়ে। আচ্ছা এবার আমাদের আপনাদেরও যাদের রয়েছে, যত সম্পর্ক রয়েছে, প্রেম ভালোবাসা না, এমনি বন্ধুত্ব বা অফিসের ইয়ে, এটা ভেবে দেখার বিষয় আছে যে কোনগুলো এজেন্টিক আর কোনগুলো অ্যাফিলিয়েটিভ। অনেক মানুষ আমাদের সাথে সম্পর্ক করছে তাদের কার্যসিদ্ধি হবে বলে, এবং তুই বুঝতে পারবি তারা যে সবসময় খুব রাগিত ভাবে কথা বলছে তা নয়, কিন্তু তাদের কার্যসিদ্ধির জন্য যা, তখন যখন হেসে কথা বলতে, যেমন ধর তুই একটা মলে গেলি, একটা দোকানে গেলি, আরে আসুন স্যার আসুন, কি লাগবে বলুন, ওটার মধ্যে কোনো আন্তরিকতা তো নেই, না ওটা ওর কার্যসিদ্ধি হবে বলেই ওটা করছে, ওটা ডোপামিন। আচ্ছা, মানে তার না আমার, তো আর তার সেটা করতে, কিন্তু এটাতে জোর করে করতে হচ্ছে, মানে এটা তো ধরো আমাকে ডোপামিন তার বলতে জন্য হবে যে তোকে, ডোপামিন তার জন্য তাকে রেখেছে, মানে পুশ দিচ্ছে আর পুশ কি। দিচ্ছে যে এর সাথে তুমি সম্পর্কটা রাখো, আচ্ছা, মানে পছন্দ হচ্ছে না তবুও আমি জোর তবুও করে তুমি করতে জোর করে পারছি। করতে পারছো যে তুমি আচ্ছা, তার তখন সাথে। ডোপামিন কোটাটা কন্ট্রোল করছে। ওকে। আর যখন তোর অ্যাফিলিয়েটিভ, তখন ওটা পুরোই যেতেন, জাস্ট তোর সাথে আমার থাকতে ভালো লাগছে। তাই আছে, কারেক্ট কারেক্ট। দুটো বন্ধু হয় না, দুটো বন্ধু চুপচাপ বসে আছে, কিচ্ছু করছে না, ভালো লাগছে সাথে সাথে, আর কিচ্ছু করছি না, অনেকক্ষণ পরে কি অনেকক্ষণ ধরে কথা বলছি না, কি এমন হলো, ওই কাছে থাকাটাই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাফিলিয়েটিভ সম্পর্ক। আচ্ছা ওকে ওকে গ্রেট। এডিএইচডি বলেছিলাম, যেমন অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ওটা বাচ্চাদের হয়, যেটা ওটা হচ্ছে বেশি ডোপামিন, তার কন্ট্রোল সার্কিট তৈরি হয়নি সেটা। এখানে কয়েকটা জিনিস নিয়ে এনারা আলোচনা করেছেন, আলাদা আলাদা করে আমরা বলি। একটা হচ্ছে ফ্রড বা চিটিং, খেলোয়াড়, যেমন ল্যান্স আর্মস্ট্রং বলে একজন সাইক্লিস্ট ছিলেন, 7বার ট্যুর ডে ফ্রান্স জিতেছে, তো সে যে ভালো সাইকেল চালাতে এবং ক্যান্সার থেকে বেঁচে এসে ফিরে করেছে, সে যে ভালো স্পোর্টসম্যান, এটা নিয়ে তো কোনো সম্পর্ক মানে সন্দেহ নেই। মারাদোনা যে ভালো ফুটবলার, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু মারাদোনা হাত দিয়ে একটা গোল করে দিল। দেখা গেল যে এই ল্যান্স আর্মস্ট্রং ড্রাগস নিয়েছে, এটা কেন করে এরা, স্পোর্টসম্যানরা এটা কেন করে? তৃতীয় একটা বলেছিলেন যে কম্পিটিশনে জিততে হবে, কম্পিটিশনে যখন জেতে না কেউ, বা সেটার যে ভয়টা, সেটা কিন্তু ওই ডোপামিন শাটডাউন ড্রাগসের মতো, তখন জিরো, সেটা খুব খারাপ লাগে। আচ্ছা, তুই যদি একবার জিতে যাস,
তারপরে হারাটা খুব মুশকিল। যে যেতেই নি কোনোদিনও, সে তো কাজ করে যাচ্ছে জেতার জন্য, তার এক রকমের ডোপামিন রিলিজ হয়ে যাচ্ছে, কিন্তু যে একবার জিতে গেছে সে জানে ওই ডোপামিনের রাশটা কিরকম। তারপর সে যদি ওটা না পায়, তখনও যাচ্ছে। সেকেন্ড জর্জ মারাদোনা একটা ম্যাচে হেরে যাওয়া, বিরাট কোহলি একটা ম্যাচে 0-তে আউট হওয়া, ঠিক 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 ঠিক, আমি পরপর সেঞ্চুরি করছি, হঠাৎ একটা ম্যাচে 0, তার ডোপামিন শাটডাউন হবে তখন। সে পরের ম্যাচে জানে যে আমার মানে এটা যদি হয় তাহলে আমি কতটা খারাপ ফিল করব, সেটা থেকে বাঁচার জন্য তখন তারা চিটিং করে। মারাদোনা হয়তো প্রথম ম্যাচে, জীবনের প্রথম ম্যাচে, তখন হয়তো অত ভালোই ফুটবল খেলতো, সে ওটা করতো না। কোয়ার্টার ফাইনালে গিয়ে করেছে তো ইংল্যান্ডের সাথে 86 এর ওয়ার্ল্ড কাপে, মানে একটা ভয়ঙ্কর, তার আগে ভয়ঙ্কর খেলে এসেছে, সব ম্যাচ জিতে 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 এসেছে। তখন ওর মনে হচ্ছে তখন এটা যদি হেরে যায় আমার বিরাট স্টেকে আছে, হাত দিয়ে গোল করে দিল। এজন্যই স্পোর্টসম্যানরা অনেক সময় চিট করে, বা যারা সাকসেসফুল, প্রচন্ড সাকসেসফুল, তারা জানে যে আনসাকসেসফুল হওয়ার যন্ত্রণাটা কি সাংঘাতিক। এই জন্য টপাররা কখনো চিট করবে না, এটা ভুল। টপাররা চিট করার জন্য বেশি তৈরি, কারণ ও জানে টপার না হতে পারলে কতটা খারাপ লাগে তার। যে টপার কখনো হয়নি সে জানে না ওই খারাপ লাগাটা। এইটা কি মাথা তখন প্রসেস করতে পারছে না যে ভুল ঠিক, আমি ভুল করছি তবুও আমি করছি আর কি। ড্রাগসের লোকে কেন করে? মতনই হয়ে যায় কম্পিটিশন। ও তো জানে যে ড্রাগস করাটা খারাপ, ওকে তো ডাক্তার বলছে, তবুও সে রিহ্যাবিলিটেশনে গিয়েও সে ফিরে আসতে পারছে না, কারণ হচ্ছে ওটাই ডেঞ্জারাস। কারণ ডোপামিন শাটডাউন হয়ে গেলে খুব সাংঘাতিক খারাপ লাগবে। বুঝলাম। আরেকটা হচ্ছে যে ভায়োলেন্স, যেমন বন্ধুত্বের দুরকম রূপ আছে, একটা HNN রূপ, আরেকটা হচ্ছে ডোপামিন রূপ। ভায়োলেন্স বা হিংসারও সেরকম দুরকম রূপ আছে। একটা হচ্ছে প্যাশনেট ভায়োলেন্স, ইমোশনাল আউটবাস্ট, ওটা HNN দিয়ে হয়। এটার উদাহরণ মোটামুটি? ধর তুই আমাকে কিছু খারাপ কথা বললি, আমার ভালো লাগলো না, আমি মেরে দিলাম। আচ্ছা, ইমিডিয়েট একটা বিষয়, ইম্পালসিভ কিন্তু ইমিডিয়েট। আমার পার্সোনাল স্পেসে মেরে দিয়েছি, পার্সোনাল স্পেসে তুমি করেছো ব্যাপারটা। ঠিক। প্যাশনেট, এটা ডোপামিন করে না। ডোপামিন যাদের বেশি তারা খুব ক্যালকুলেটিভ ভায়োলেন্স করে, সে ভবিষ্যতের প্ল্যানিং করে ভায়োলেন্স করে। ওই যে একটা কথা আছে না, রিভেঞ্জ ইজ বেটার হোয়েন সার্ভড কোল্ড। যে রিভেঞ্জের জন্য ক্রাইম করছে বা ভায়োলেন্স করছে, সে ডোপামিনের জন্য করছে। কারণ HNN ইমোশনের জন্য দায়ী, ডোপামিনের কোনো ইমোশন নেই। যার মাথায় ডোপামিন বেশি সে ইমোশনাল নয়, সে ক্যালকুলেটিভ। এবং যাদের ডোপামিন বেশি তারা ইমোশনকে খুব খারাপ চোখে দেখে। দেখবি খুব বড় অ্যাচিভার্স, এন্টারপ্রেনিয়ার, যারা ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিয়ার, তাদের কথা শুনে, যেমন এই যে শার্ক ট্যাঙ্ক হয়ে গেল একটা, শার্ক ট্যাঙ্কে দেখবি অনেক জাজেস ছিল, তাদের মধ্যে কয়েকজন আছে যারা ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিয়ার এবং প্রচন্ড সাকসেসফুল। যে যত সাকসেসফুল সে তত কম ইমোশনাল, কারণ ডোপামিন বেশি তার মধ্যে, সে ইমোশনাল হতে পারবে না কখনো, সে কোনো কিছুতে স্যাটিসফাইড নয়, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই। এবার সে অন্যতেও স্যাটিসফাইড নয়, নিজেতেও স্যাটিসফাইড নয়। এটাকে যদি মানে কেউ মানে ধরো আমি বলছি যে এটা তো ভালোই, খারাপ দিকে যখন নেই, আরো সাকসেসফুল হতে চাই, আরো চাই, এটা তো মানে ভালো খারাপ দুদিক, ভালোর দিকেও তো থাকতে পারে আর কি। ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ফিউচার আরো উঠতে চাইছে, কার জন্য বেটার? তার জন্য, তার ফ্যামিলি। সে কখনো তো স্যাটিসফাইডই হবে না। আচ্ছা, মানে ফর দ্য লং রান এর মতন, যে তার শান্তিটা নেই, সে কখনোই শান্তি পাবে না, স্বস্তি পাবে না কোনো কিছুতে। কিন্তু সবাই ধরো মানে স্টিভ জবসও বলছে, শাহরুখ খানও বলছে, আনরেস্ট জিনিসটাকে ওরা পছন্দ করে না, মানে এই রেস জিনিসটাকে পছন্দ করে না, আনরেস্ট থাকো সবসময়, আরাম হারাম, শান্তি নেই, স্বস্তি নেই ওদের মধ্যে। তা এটা তো ভালোই না, মানে কার জন্য ভালো? তুই এন্টারটেইন হচ্ছিস বারবার শাহরুখ খানের নতুন নতুন নিয়ে দিয়ে, তুই এন্টারটেইন হচ্ছিস বারবার নতুন নতুন। আমার কাছে ধরো টাকা আসছে, আমার ফ্যামিলি, হ্যাঁ, কিন্তু ওই টাকাটাকে এনজয় তো করতে হবে। ইট ইজ ভেরি সিম্পল, লাইক লাভ। যারা সিরিয়ালি একের পর এক প্রেম করে চলছে, একের পর এক প্রেম করে চলছে, তার কারণটা কি? সে একজনে থিতু হতে পারছে না, কারণ একজনের সাথে থাকতে গিয়ে থাকলে পরে যে শান্তিটা, সেটা সে কখনোই পায় না, কারণ সে ডোপামিন হেভি, তার সবসময় নতুন কিছুর প্রয়োজন।
যখনই সে নতুন কিছু পাচ্ছে না, তার মাথায় ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে। সমাজের জন্য হয়তো ভালো, যারা এন্টারপ্রেনার, তারা নতুন নতুন জিনিস বানিয়ে চলেছে, এন্টারপ্রাইজ বানিয়ে চলেছে, ক্রিয়েট জিনিস করে চলেছে, সমাজের জন্য হয়তো ভালো, কিন্তু তার জন্য এটা ঠিক নয়। কারণ তার এইচএন কেমিক্যাল, এইচএন এর সার্কিটটাকে সে বন্ধ করে দিয়ে শুধু ডোপামিনের উপরে কাজ করে চলেছে। আচ্ছা, এবার একটা মানে এখান থেকেই একটা প্রশ্ন, যে ধরো বিভিন্ন ধর্মগ্রন্থ কৃষ্ণ অর্জুনকে দর্শন করাতে গিয়ে সবাই বলেছে যে সম্পর্ক একটা ইলুশন, এটার কোনো মানে নেই, হাসি দুঃখ কান্না এগুলো সবই থাকবে, মায়া মমতার মতো একদিন চলে যাবে, তুমি থাকবে বেঁচে টেঁচে ইত্যাদি ইত্যাদি। ভালো কথা। ইমোশন বলে মানে ইমোশনাল হওয়াটা খুব বেশি কাজের কথাও না, যে তুমি কেন কারোর প্রতি এতটা আবেগী হবে আর কি। সেটা তো এই মানে ডোপামিনের যে থিওরি সেটাকেই প্রভোগ করতে চাইছে আর কি, যে তুমি কাজ করে যাও, কর্ম করে যাও, ফলের আশা করো না, তুমি আরো কর্ম করেই যেতে হবে তোমাকে। তাহলে তুমি কিভাবে এটাকে মানে আপাতত ভুল বলছো না, বাট মানে তোমার মতামত মানে কি? আমরা ইমোশনের জায়গাতে কেন আসছি? হ্যাঁ, শান্ত কেন হতে বলছি? দেখ, প্রথমত হচ্ছে ধর্ম মানে স্পিরিচুয়ালিটি, তুই তো স্পিরিচুয়ালিটির জায়গাতে ধরছিস, মানে নিয়মটার জায়গায় ধরছিস না। স্পিরিচুয়ালিটি কিসের কথা বলে? স্পিরিচুয়ালিটি কি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়? না, নয়। এই পাঁচটা ইন্দ্রিয় তো নয়। না না, সেটা ভবিষ্যৎ, তুমি মরে যাওয়ার পর কি হবে, ঠিক ঠিক, বা নিজের ভেতরে গিয়ে কি হবে, এই সমস্ত কথাবার্তা বলে। কাজে সে ডোপামিনের কথাই বলবে। ধর্ম বা স্পিরিচুয়ালিটি সবসময় ডোপামিন নির্ভর। বেশ, কথাটা হচ্ছে তোর এই যে জীবনটা রয়েছে, যতদিন বাঁচবো আমি বা তুই বা সবাই, ততদিন কি আমি শান্তিতে থাকতে চাই? আমার কি স্বস্তি দরকার নাকি দরকার নেই? এটা হচ্ছে প্রশ্ন। আমার কি ভালো লাগা উচিত নিজের জীবন নিয়ে? শুড আই বি স্যাটিসফাইড অ্যাট অল, নাকি লাগবে না? এটা হচ্ছে প্রশ্ন। যদি মনে হয় যে জীবনে আমার শান্তি দরকার আছে কোথাও না কোথাও, তাহলে আমাকে এইচএনএন কেমিক্যালের উপরে ভরসা করতে হবে, আমাকে ওই শিফটটা করতে হবে। আর যদি কেউ মনে করে, যেমন অনেকেই আছে যারা ডোপামিনার্জিক পার্সোনালিটি বলে, যাদের মধ্যে ডোপামিন নির্ভর বা ডোপামিন ডমিনেন্ট পার্সোনালিটি, তারা তো ইমোশনাল নয়, কখনোই ইমোশনাল হতে পারবে না, কারণ ডোপামিন ইমোশনের এগেইনস্টে কাজ করে। তো সেই ইমোশন সেটা মানুষের নিজস্ব চয়েস। তার কিছু সুফল এবং কুফল সামাজিক দিক থেকে থাকতে পারে। নিজের জন্য সে নিজে যেটা সিলেক্ট করবে সেটাই হচ্ছে ঠিক। আমার পার্সোনালি মনে হয় সেটা আমার নিজের ভেতরের এইচএনএন এবং ডোপামিনের ব্যালেন্সের জন্য হতে পারে, যে একটা ব্যালেন্স থাকা উচিত দু ধরনের ঘটনাতে। কারণ ভগবান আছে কিনা, আত্মা আছে কিনা, আমি আদৌ স্বর্গে যাব কিনা, এটা তো কেউ শিওর হয়ে বলতে পারবে না যদি সে বিশ্বাস করে। ঠিক, স্বর্গ আছে না নরক আছে কিনা, বা আমি মারা যাওয়ার পরেও সবই শেষ কিনা, ভগবান আছে কিনা, এটা পুরোপুরি বিশ্বাসের বিষয়, তাই তো? কিন্তু এই যে জীবনটা রয়েছে, এটাতে আমার কি করা উচিত, কিভাবে থাকা উচিত, শান্তিটা কতটা ইম্পর্টেন্ট, শান্তিটা ইম্পর্টেন্ট নাকি শুধু পেয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রশ্ন। চয়েস, এটা চয়েসের প্রশ্ন। আমার মনে হয় তাতে একটা ব্যালেন্স থাকলে পরে ভালো, নিজের জন্যও ভালো, সমাজের জন্যও ভালো। তুই ভাব যে তোর আগের প্রশ্নটাতেই ফিরছি, তুই কি কোন ধরনের ভায়োলেন্স পছন্দ করবি যদি ভায়োলেন্সই হয়? ইম্পালসিভ, যেটা যে এখনই বেরিয়ে যাক, রাইট? নাকি তুই ওয়েট করবি যে একটা মানুষের এরকম হওয়া উচিত যে ইমোশনাল নয়, যে ক্যালকুলেট করে পরে রিভেঞ্জ নেবে? না। তুই কি চাইবি তোর বন্ধু যে, নিজের জন্য ছেড়ে দে, তোর বন্ধু যে সে তোর সাথে এজেন্টিক রিলেশনশিপ রাখুক তোর জন্য, শুধু সেইভাবে সেই জন্য মানে সম্পর্ক রাখুক যে তোকে ব্যবহার করবে নিজের কোনো কাজে, নাকি সে শুধু বন্ধুত্বের জন্যই বা তোর সাথে থাকতে ভালো লাগে, আড্ডা মারতে ভালো লাগে বলে সে বন্ধুত্ব? ঠিক ঠিক, প্রশ্নের উত্তরগুলো এখানে। ঠিক, কারণ ডোপামিনের মানুষ রকম তিন রকম হয়। এক, যারা সবসময় ডিজায়ার খুঁজছে, সবসময় নতুন নতুন জিনিস খুঁজছে, সেটা এক ধরনের। এক, যারা সবসময় খুব কন্ট্রোল ক্যালকুলেশন করে যাচ্ছে। দুই, আর তিন, যারা ভবিষ্যৎ ভেবে চলছে সবসময়, যারা আজকের উপরে নেই, যারা সবসময় ভবিষ্যতে আর কি হবে, আর কি হবে, আর কি হবে, এটা করে চলেছে। এই তিন রকমের ডোপামিন নির্ভর মানুষ হয়। এবার আমরা কোন বই থেকে করলাম, ট্রলি প্রবলেম নিয়ে আমরা কথা বলেছিলাম, যেটা আমরা বলেছিলাম জাস্টিসের ক্ষেত্রে বলেছিলাম, হ্যাঁ বিচারের ক্ষেত্রে। এবার সেখানে আমরা বলেছিলাম একদিকে চারজন, আরেকদিকে একজন। এবার ওই সমস্যাটাতে একটা, তার মধ্যে একটা প্যাক ছিল যে ওই যে একজন সে যদি আত্মীয় হয়,
বা বন্ধু হয়, তাহলে কি করবে? ঠিক। বা তুই একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছিস, তুই জানিস যে আমার পাশে যে লোকটা রয়েছে তাকে ঠেলে ফেলে দিলে পরেই ওই ট্রলিটা আটকে যাবে, 4 জন বাঁচবে, এই লোকটা মারা যাবে। দূর থেকে তো আমি সিলেক্ট করতে পারছি কোনটা ঠিক বা কোনটা ভুল, কিন্তু যখন আমার কাছে আসছে এই লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া আমার পার্সোনাল ইন্দ্রিয়গ্রাহ্য স্পেসে, বা ওই লোকটা আমার বন্ধু বা আমার আত্মীয় আমার ইমোশনাল স্পেসে, তখন কিন্তু চয়েসটা চেঞ্জ হয়ে যাবে। যে শুধু ডোপামিন দিয়ে চলে সে কিন্তু একদম মানে অপটিমাল আউটপুট কি, একজনকে বাঁচানো, সে তখন ওই লোকটাকে ধাক্কা দিতেও দ্বিধা করবে না। বা পাশের জন যদি বন্ধু বা কেউ হয়, আত্মীয় হয়, তাকেও মারতে দ্বিধা করবে না। এটা একটা সমস্যা। এবার এই সমস্যাটার একটা অন্য রূপ নিচ্ছে আজকের দিনে, সেটা হচ্ছে সেলফ ড্রিভেন কার। আমরা তো আসছি এমন দিনে যখন ড্রাইভার থাকবে না গাড়িতে, টেকনোলজির সাংঘাতিক উন্নয়ন হবে। তো সে এরকম একটা পরিস্থিতিতে পড়লে পরে সে কি করবে? সেই গাড়িটা কোন দিকে মোড় নেবে? সেই এআই বা সেই সেলফ ড্রিভেন কারের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চলছে, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটার মধ্যে কি ডোপামিন বেশি না এইচএনএন বেশি? এটা একটা প্রশ্ন। তার প্রোগ্রামিংটা কিসের উপরে নির্ভর করছে? সে কার জন্য অপটিমাল সলিউশন? সে তো অপটিমাল সলিউশন খুঁজবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজই হচ্ছে যেটা সবচেয়ে ভালো। এবার সবচেয়ে ভালো আমার জন্য আর সবচেয়ে ভালো তোর জন্য তো পার্সোনালিটির উপর ডিপেন্ড করে, ওর জন্য কোনটা ঠিক। ও কি মালিকের পক্ষটা বুঝবে? ধর তুই রয়েছিস, এবার দেখা যাচ্ছে যে একটা গাড়িতে 4 জন রয়েছে, ও দেখতে পাচ্ছে অ্যাক্সিডেন্ট একদম মুখোমুখি হবে। একটা উপায় হচ্ছে তোর গাড়িটাকে তুই পাশের দেয়ালে ক্র্যাশ করে দিলি, এবার যে ওনার সে মারা যাবে কিন্তু ওই 4 জন বেঁচে যাবে। এটা তো ডিসিশন নিতেই পারে যে ওনারকে মেরে ফেললে একজন মরলো আর ওই 4 জন বেঁচে গেল। তো এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও এই প্রশ্নগুলো খুব উঠে আসছে। আর হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার আর কি। এগুলো থেকে বাঁচার জন্য যেমন ধর ড্রাগসের ক্ষেত্রে কি হয়, একটা যে অ্যালকোহলিক অ্যানোনিমাস, ড্রাগস নয় অ্যালকোহলের ক্ষেত্রে অ্যানোনিমাস, সেক্ষেত্রে কি করে যে অনেক অ্যালকোহলিক যারা রয়েছে তারা একসাথে বসে আলোচনা করে, তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করে। আমার অভিজ্ঞতা এবং তোমার অভিজ্ঞতা যে এক, এবং আমাদেরকে একসাথে বেরোতে হবে এটার চেষ্টা করে। এটা এক ধরনের থেরাপি, যেখানে ওই দুজন অ্যালকোহলিকের মধ্যে পার্সোনাল রিলেশনশিপ ওরা তৈরি করার চেষ্টা করে এইচএনএন কেমিক্যাল বাড়ানোর চেষ্টা করে ডোপামিনের জায়গায়। যে বন্ধুত্বটা এবং দুজনের যে দুঃখ এবং আনন্দগুলো এক, সেটা হলে আমার এইচএনএন বাড়বে, ডোপামিন কমবে, আমি অ্যালকোহলটা ছাড়ার জন্য আরো মোটিভেশন পাবো। এটাও এক ধরনের ট্রিটমেন্ট, এক ধরনের থেরাপি, এসব হয় আর কি। এবার আরেকটা দিকে আসি, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তুই তো ক্রিয়েটিভ মানুষ, স্ক্রিপ্ট লিখিস। যেমন ক্যামেরা বন্ধ ছিল তখনও আমাকে এসব প্রশ্ন করেছিল, আমার তো শুধু স্ক্রিপ্ট লিখতেই ভালো লাগে, একটার পর একটা লিখে যাব। ঘটনা হচ্ছে যে আমাদের সবকিছুতে তো আমরা সবকিছুর প্রতি তো আমরা একইভাবে মনোনিবেশ করতে পারি না। ধর তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, সবকিছু তো তোকে অ্যাট্রাক্ট করছে না। এখানে একটা কনসেপ্ট যেটা আমরা আবার ওই গত সিস্টেম 1 সিস্টেম 2 এখন থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো নিয়ে বলছিলাম, তখন এটা বলছিলাম সেলিয়েন্স। কিছু কিছু জিনিস আমাদেরকে ট্রিগার করে নতুন কিছু ভাবা যায়, তখন ডোপামিন সিক্রেশন হয়। একটা অসুখ আছে, মেন্টাল অসুখ, যেটাকে স্কিজোফ্রেনিয়া বলা হয়। স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে সবকিছু তাকে অ্যাট্রাক্ট করে, সবকিছু তার ইম্পর্টেন্ট মনে হয়। আচ্ছা, যেমন টিভিতে খবর বলছে, তার মনে হবে যে এই যে খবরটা বলছে এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আমার জন্য পার্সোনালি খুব ইম্পর্টেন্ট। এমন অনেক স্কিজোফ্রেনিয়ার রোগী রয়েছেন যাদের মনে হয় যে ওই টিভির অ্যাঙ্কার আমার সাথে কথা বলছে, এই খবরটা শুধুমাত্র আমার জন্য ইম্পর্টেন্ট, আর কারোর জন্য যদি নাও হয়। এই জন্য স্কিজোফ্রেনিয়া রোগীরা অনেক সময় কনস্পিরেসি, এফবিআই আমার পেছনে পড়ে গেছে, আমার পেছনে পড়ে গেছে, এসব সমস্ত করে, কারণ তাদের কাছে সমস্ত বিষয়টা ইম্পর্টেন্ট হয়ে যায়। যা শুনছি, যা দেখছি, যা ইন্দ্রিয় গ্রাহ্য, সেগুলোও সেলিয়েন্ট, সেগুলোও ডোপামিন সিক্রেট করে যাচ্ছে বেশি বেশি করে। এটা হচ্ছে একটা অসুখ, ডোপামিন সিক্রেশনের জন্য হয়। এবার আমরা কি হয়, আমাদের সমস্ত পৃথিবীটাকে আমরা তো বললাম যে একটা 3D ম্যাপ তৈরি করি আমরা মাথার মধ্যে। এক্সট্রা পার্সোনাল স্পেসটা
ভবিষ্যতের জন্য আমাদের কাছে একটা ম্যাপ রয়েছে, এইভাবে এভাবে জিনিসটা ঘটবে। যে কেউ একটা এইভাবে যদি এটা তুলে ধরে, তো রাখলে পরে এটা নিচে পড়বে, এটা আমার আমার রয়েছে। এবার কেউ যদি বলে যে একটা গাড়ি চলছিল ওখানে, তোর কিন্তু মাথায় আসবে না যে গাড়িটা চাকাগুলো মানে চারকোনা, তোর মনে হবে গাড়ির চাকাটা গোলি। এটা আমাদের ম্যাপ, এটা আমরা জানি, আমাদের মেমোরির গুলো বেসিসে একটা মডেলটা তৈরি হয়ে রয়েছে। দু ধরনের মানুষ এই মডেলটাকে ব্রেক করতে পারে, মানে যদি তোর মাথায় ডোপামিন বেশি থাকে, সে তখন ওই মডেলটাকে ব্রেক করতে পারে, যেটা আমাদের স্বপ্নে হয়। স্বপ্নে এই চ্যানেল বন্ধ, কারণ আমার ইন্দ্রিয় তো কিছুই নিচ্ছে না, আমি কিছু দেখছি না, কিছু শুনছি না, কিছু টেস্ট করছি না, কিছু টাচ করছি না, আমার ইন্দ্রিয় কিছু নিচ্ছে না, পুরো ব্রেনটা আমার ডোপামিনের দখলে তখন, তাই তো? ঘুমের সময় যখন আমরা স্বপ্ন দেখছি, পুরো ডোপামিনের দখলে আমার মাথা, তখনই মডেলটা ব্রেক করা শুরু করে। তখন তুই দেখতে পাবি যে তুই উড়ছিস, আমার মডেল ব্রেক হয়ে গেছে। তখন তুই এমন এমন সমস্ত ট্রেন্ড দেখতে পাবি যেটা স্বাভাবিকভাবে আমরা ওই মডেলের মধ্যে ফিট করে না। তখন তুই চারকোনা চাকার গাড়িও দেখতে পারিস, তাই তো? তখন একটা মানুষ দেখতেই পারে, যে আমরা ফ্রয়েডের ওটা নিয়ে যখন বলছিলাম, যে তখন একটা মানুষ ওড়ার স্বপ্ন দেখতে পারে, তখন একটা মানুষ পড়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারে। এখন 50 তলা থেকে আমি ধীরে 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 পড়ে যাচ্ছি, দেখতেই পারি। ওটা আমার মডেলের মধ্যে নেই, কিন্তু তাও আমি দেখছি। তো যেন পাগলামি হচ্ছে একটা ইলংগেটেড ড্রিম। পাগলামি মানে এমন একটা স্বপ্ন বা স্কিজোফ্রেনিয়া বিশেষত, যেটা শেষ হয়নি। আর স্বপ্ন হচ্ছে এমন একটা পাগলামি যেটা শেষ হয়ে যায় কিছুক্ষণ পর। দারুণ কথা। এখানে একটা মজা রয়েছে, তোরা যারা স্ক্রিপ্ট লিখিস, এবার এই স্বপ্নটা সবার ক্ষেত্রে শেষও হয় না। একটা তো স্কিজোফ্রেনিয়া রোগীর ক্ষেত্রে শেষ হয় না, আরেক ধরনের মানুষের ক্ষেত্রেই স্বপ্নটা শেষ হয় না, যারা ক্রিয়েটিভ। বলো বলো। ভ্যান গগের হঠাৎ মনে হলো যে আকাশের তারাগুলো ওরকম গোল 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 হয়ে যেতে পারে আকাশটা দেখতে, মনে হলো তো? একজন আর্টিস্টের এরকম অদ্ভুত কিছু একটা, দালির মনে হলো যে ঘড়িগুলো গোলে গোলে পড়ে যেতে পারে। যে কোনো ক্রিয়েটিভ মানুষ তার ওই মডেলটা ব্রেক করতে পারে, যে একটা নির্দিষ্ট চারকোনা সীমার মধ্যে সে রয়েছে, সেটাকে সে ব্রেক করতে পারে বলেই সে আর্টিস্ট বা সে ক্রিয়েটিভ। আজকে যেটা সত্যি সেটাকে ভেঙে যে অন্য কিছু একটা সত্যি তৈরি হতে পারে, সেটাই সে ভাবতে পারে বলে সে আর্টিস্ট, সে এন্টারপ্রেনিয়ার, সে ক্রিয়েটিভ, সে সায়েন্টিস্ট। সে একটা নতুন মিউজিক তৈরি করতে পারে, কারণ আজকে অব্দি যে মিউজিকের আমার ফ্রেমওয়ার্কটা রয়েছে, সেই ফ্রেমওয়ার্কটা যথেষ্ট নয়, এছাড়াও মিউজিক একটা তৈরি হতে পারে বলে সে মিউজিক তৈরি করছে। আজ অব্দি যা যা হয়েছে পৃথিবীতে সেটা যথেষ্ট নয়, তুই তা ভেঙে একটা নতুন গল্প বলতে পারছিস। গল্প মানে কি? এটা তো স্বপ্ন তৈরি করছিস। তো ক্রিয়েটিভিটির জন্য ডোপামিন প্রয়োজন। স্বপ্ন না দেখলে পরে তো কোনো ক্রিয়েশন হবে না। প্রচুর সায়েন্টিস্ট রয়েছে যারা বলে যে আমি স্বপ্নে পেয়েছি, এই আইডিয়াটা আমার এমনি আসেনি, আমি স্বপ্নে পেয়ে গেছি, আমি নিজেও জানি না। অনেক মিউজিশিয়ান বাজাতে বাজাতে হঠাৎ বলে যে হঠাৎ আমি কোত্থেকে একটা জিনিস আমার কাছে, আমি বাজিয়ে ফেললাম, আমি জানি না। অনেক অভিনেতা বলে যে ওইখানে আমি অভিনয় করেছি, আমার মাথায় ছিল না, আমি কি করে অভিনয় করলাম। এই চ্যানেল বন্ধ, আমার ইন্দ্রিয় গ্রাহ্যতা বন্ধ হয়ে গেছে। তখন আমি স্বপ্নের জগতে রয়েছি, আমি পুরোপুরি ডোপামিনের অধীনে। এই যে ক্রিয়েশনের সাথে স্বপ্নে কত স্ক্রিপ্ট গল্প পাস, একদমই অদ্ভুত অদ্ভুত গল্প পাওয়া যায়। এবং বলেছে উনি যেটা বলেন যে এটা একটা ট্রিটমেন্টও, এটা একটা ধরনের থেরাপিও। স্টুডেন্টদের নিয়ে করেছেন এটা, ওনার এক্সপেরিমেন্ট স্ট্যানফোর্ডে। কি যে তোমাদের সমস্যা আছে, সমস্যাটা লেখো, এবং ওই সমস্যাটা নিয়ে ভাবতে ভাবতে ঘুমাও, প্রতিদিন করে যাও, দেখো ওটার সলিউশন ড্রিমে আসে কিনা। এবং সেটা আসে। হ্যাঁ, প্রচুর মানুষ আছেন, আপনারা অনেকে রিলেট করবেন, প্রচুর মানুষ আছে যে ভাবছি যখন চুপচাপ বসে, তখন সমস্যাটা মানে মন দিয়ে, তখন সমস্যাটার কোনো সমাধান পাচ্ছি না বা নতুন কিছু ক্রিয়েট করতে পারছি না, স্বপ্নে একটা কবিতা পেয়ে গেলাম। ইয়েস্টারডে গানটা স্বপ্নে পেয়েছে মানুষ। তো এই যে যারা ক্রিয়েটিভ, যারা সায়েন্টিস্ট, খুব ভালো ব্রিলিয়েন্ট জিনিয়াসেস, তারা সব ডোপামিনের অধীনে কাজ করছে। এবং এই কারণে এদের মধ্যে অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ভ্যান গগকে নিয়ে আমরা জানি
ভ্যান গগের অসুস্থতা, স্কিজোফ্রেনিক, বিটোফেন স্কিজোফ্রেনিক ছিলেন। ডারউইন, নিউটনের শেষ জীবনটা অ্যাসাইলামে কাটে। ভার্জিনিয়া উলফ, টেসলা, আর্টিস্ট, সায়েন্টিস্ট, বড় এন্টারপ্রেনিয়ার, মিউজিশিয়ান, সবার মধ্যে একটা পাগলামো রয়েছে। পাগলামোটা হচ্ছে ডোপামিনের পাগলাম। কিন্তু তার একটা দিক হচ্ছে যে বলে না, ক্রিয়েটিভ মানুষ অনেক ধোপদুরস্ত জামা কাপড় পরে থাকলে, প্রপারলি থাকলে পরে তাকে ক্রিয়েটিভ মনে হয় না। কেন মনে হয় না? কারণ তার ডোপামিনের অধীনে যেহেতু সে, তার ইমিডিয়েট লাইফটা তার কাছে ইম্পর্টেন্ট নয়। তার এইচএনএন কেমিক্যালটাই কাজ করছে না, খুব কম কাজ করছে। কাজে সে আজকের দিনে কি হবে, আমার কাছে যেটা রয়েছে সেটাকে সে এনজয় করে না, সে গম্ভীর হয়ে যায়। কারণ তার স্যাটিসফ্যাকশন নেই, এটা তো পেলাম না, এটা তো আর তো তৈরি করছি না। এই সমস্যাও তার আছে। তারা ইমোশনাল কম হয়। এবং এখান থেকেই বোঝা যায় যে প্রচুর ক্রিয়েটিভ মানুষের এত প্রমিসকিউয়াস কেন, তাদের বিয়ে টেকে না, তাদের রিলেশনশিপ টেকে না। তার কারণও এখানেই, তারা তো নতুন কিছু খুঁজে চলছে সবকিছুতেই। যখন শুরু হলো মানুষের ইতিহাস, তখন কি হলো? মানুষ আফ্রিকাতে, সবাই একটা কোনো কারণে সবাই আফ্রিকার, মানে বেশিরভাগ মানুষ মরে যেতে শুরু করেছে। 20,000-এর মতো মানুষ ছিল হোমোসেপিয়েন্স আফ্রিকাতে। সেখান থেকে তারা বেরিয়ে বেরিয়ে সমস্ত গেছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বেরোলো কেন? বাঁচার জন্য। আফ্রিকাতে তো, মানে আফ্রিকাতেই শুধু সমস্যা হচ্ছে এমন তো নয়, ওরা তো জানেই না অন্য জায়গাটা ভালো কিনা। একটা থিওরি বলে যে যেই মানুষগুলো বেরিয়ে গেছে, সবাই তো বেরোয়নি, কিছু মানুষ তো থেকে গেছে, যার জন্য আফ্রিকা এখনো মানুষ আছে। যারা বেরিয়ে গেছে তাদের মধ্যে ডোপামিনটা বেশি, তাই তারা নতুন জায়গা, নতুন জিনিস সেটা দেখার জন্য বেরিয়েছে। এটা একটা হাইপোথিসিস ছিল প্রথমত। তারপরে সায়েন্টিস্টরা বললেন না, হাইপোথিসিস দিয়ে তো হবে না, ব্যাপারটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকতে হবে। তারা কি করলেন যে আচ্ছা, যারা বেরিয়েছে, ধর 75,000 বছর আগে এশিয়াতে মানুষ এসে পৌঁছেছে, 30-40,000 বছর আগে ইউরোপ, তারপরে আমেরিকায়, অস্ট্রেলিয়াতে 46,000 বছর আগে। তো বলে যারা হচ্ছে ইমিগ্রেন্ট, যারা বাইরে বেরিয়েছে আফ্রিকা থেকে, তাদের জিন চেক করি তো আমরা, এবং তাদের মধ্যে জিন চেক করে দেখা গেল আসলেই যারা ইমিগ্রেন্ট, মানে এরা সব ইমিগ্রেন্ট, এরা তো বাইরে বেরিয়েছে, আফ্রিকা থেকে যে যত দূরে গেছে তার মধ্যে একটা জিন রয়েছে যেটাকে DRD4 7R বলে, সেটা বেশি, সেটাতে ডোপামিন বেশি সিক্রেট হয়। মানে এটা সত্যতা আর কি, প্রুফ। হ্যাঁ, এবং যাদের মধ্যে, এবং শুধু তাই নয়, তারা একটা জায়গায় গেছে গিয়ে থিতু হতে হয়েছে, তো তারা অন্যকে কাজে লেগেছে এজেন্টিক রিলেশনশিপ হিসেবে। কিন্তু যে যত দূরে গেছে তার তত বেশি প্রবণতা ওই জিনটা থাকার। কেন? সে ওইখানেই স্যাটিসফাইড না, তারা আরো দূরে গেছে, এক জায়গা থেকে আরেকজন দূরে 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 চলে যেতে গেছে। তখন 20,000 থেকে 10,000 মানুষ গিয়ে এশিয়ায় পৌঁছলো, এত বড় জায়গা, এখান থেকে আরো আরেকটা জায়গায় যাবো কেন আমি? তার মধ্যে তো আর সুখী নয় তো সে এক জায়গায় থেকে, তাকে অন্য জায়গায় যেতে হচ্ছে, এবং নতুন কিছু দেখে তারা ভীত হচ্ছে না। কারণ চেঞ্জ মানুষকে একটা স্ট্রেস দেয়, তো যাদের ডোপামিন বেশি তারা স্ট্রেসড হয় না, তারা তো ভালো লাগে তাদের নতুন জিনিস, নতুন চ্যালেঞ্জ। এই তো একটা নতুন ধরনের প্রাণী এসে গেল, ক্যাঙ্গারু বলে, হ্যাঁ চলো এটার উপরে কিছু একটা করা যাক। তারপর ওটাকে ঠিক করে নিয়ে আবার চলো অন্য জায়গায় দেখি অন্য কি প্রাণী আছে, সেটাও এসে গেল। তো যাদের মধ্যে এই জিনটা ছিল না, তারা নতুন প্রাণী দেখেছে, নতুন প্রাণী তাদের খেয়ে শেষ করে ফেলেছে, মেরে টেরে। কিন্তু যাদের মধ্যে রয়েছে তারা তো ইমোশনাল নয়, তারা ক্যালকুলেট করে, ও নতুন প্রাণী, আচ্ছা এর কি আছে, নখ আছে, দাঁত আছে, আচ্ছা এর সুর বড়, তাহলে এটাকে এভাবে মারতে হবে, এভাবে এদের থেকে আমরা বাঁচতে পারবো। এই ক্যালকুলেশনটাও তারা করতে পেরেছে। তো তাদের মধ্যে ডিজায়ার ছিল নতুন জায়গায় যাবার এবং নতুন কিছু দেখার। নতুন কিছু যখন এসছে সেটার প্রতি সে রিয়াক্টও করতে পেরেছে, খুব কাম অ্যান্ড ইমোশনাল রিয়াকশন নয়, কাম হয়ে সে চেঞ্জটাকে নিতে পেরেছে। এর আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে আমেরিকা এমন একটা দেশ আজকের দিনে
যেটা পুরোপুরি ইমিগ্রেন্টদের দিয়ে তৈরি। হুম দেখা গেছে আমেরিকার মানুষের মধ্যে সবচেয়ে বেশি ডোপামিন পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল দেশ সেই অর্থে তো আমেরিকা হুম ইকোনমিক্যালি, হুম কিন্তু তাতে ওরা রেস্টলেস দেখবি আমেরিকানদের। হুম তারা আরো চাইছে, একটা বিজনেস হয়ে গেছে, স্টিভ জবস তো একটা ম্যাকিনটশ বানিয়ে থেমে থাকতে পারতো, সেই সময়ের জন্য তারা যথেষ্ট ছিল একদম। না। কোথায় এসে থামলো? সেটা ব্যবসায়িক কারণ আছে, কিন্তু সেটা তো বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে আরো বানাতে হবে, আরো বানাতে হবে, আরো বানাতে হবে। তো কমপ্লিটলি রেস্টলেস আমেরিকানরা। এবং অন্যান্য দেশ থেকে যারা গিয়ে ওখানে পড়ছে তাদেরও সেম। তারাও সেম। যত বেশি যে ইমিগ্রেন্ট তত বেশি সে অ্যাডভেঞ্চারাস, সে তত বেশি আহ, বড় সায়েন্টিস্ট হয়ে উঠছে, সে তত বেশি বড় এন্টারপ্রেনিয়র হয়ে উঠছে। আমেরিকার নোবেল লরিয়েটদের মধ্যে জিনিয়াস না হলে নোবেল লরিয়েট হওয়া যায় না, নতুন কিছু না খুঁজতে চাইলে নোবেল লরিয়েট হওয়া যায় না। 40% হচ্ছে আমেরিকান ইমিগ্রেন্টস, মানে অন্য দেশ থেকে যারা আমেরিকায় এসে থাকতে শুরু করেছে তারা। ভারতবর্ষ থেকে যারা আমেরিকায় গেছে তারা কেন সমস্ত সিইও হয়ে যাচ্ছে? শুধুমাত্র তারা নতুন জায়গায় যাবে বলে। আর আমরা যারা বাংলায় বসে আছি, উই আর কমপ্লেসেন্ট। যা আছে আমাদের তাতেই আমরা খুশি। সকালবেলা মাছ ভাত খেয়ে বেরোবো, হ্যাঁ, 32/D বাসে যাবো, সন্ধ্যেবেলা ফিরে আসবো, আড্ডা মারবো। ল্যাদের জন্য এইচ এন কেমিক্যাল চেঞ্জ না, চেঞ্জ নয়, চেঞ্জে আমার অসুবিধা আছে। মাঝে মাঝে একটু ডোপামিনের কিক দরকার, তার জন্য আমরা ঘুরে দুর্গাপুজোর সময় পুরী ঘুরে চলে পুরী বারবার পুরী যাচ্ছে বাঙালিরা, পুরী দার্জিলিং বারবার যায়, সে বোর হচ্ছে না। নতুন জায়গায় গেলে ওটুকু ডোপামিন ঠিক আছে, বাকি সময়টা কুল কমফোর্ট আড্ডা। এইচএনএন না থাকলে কেউ আড্ডা মারতে পারবে না। এবং আমি দেখেছি, এটার বৈজ্ঞানিক কোনো ভিত্তি হয়তো নেই, যে এই বাংলাদেশ এবং ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিরাট ডিফারেন্স আছে। বাংলাদেশের মানুষ কিন্তু রেস্টলেস। বাংলাদেশের যারা দেখছেন তারা হয়তো রিলেট করবেন, যারা বাংলাদেশের মানুষকে চেনে, তারা কিন্তু নিজের শহর ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে বাইরে বেরিয়ে যেতে, নতুন কিছু করতে ভয় পায় না। সম্ভবত তাদের মধ্যে ডোপামিন বেশি। আর এখানে যারা পশ্চিমবঙ্গে আছে, বিশেষত কলকাতায়, তারা কিন্তু একদম শান্ত। সকালে 12টার সময় উঠলাম, ল্যাদ খেলাম, কেন না, আমার তো আর দরকার নেই কিছু। এই এই জিনিসটা দেখা গেছে ওষুধ দিয়েছে একটা মানুষকে। মানুষ যখন ডিপ্রেসড হয়, তখন তাদেরকে তো এইচএনএন এর দেওয়া হয়, সেরোটোনিন বা এই জাতীয় ওষুধ দেওয়া হয়। সে ল্যাদখোর হয়ে যায় অনেক সময়। তারা কিছুই চায় না, সে বলছে আমি যে আছি, ঘুম থেকে উঠেছি, এটাতেই আমার দারুণ আনন্দ হচ্ছে। তখন তাদের ডোজ কমিয়ে দিতে হয়, যে না, আপনার এইচএন বেশি হয়ে যাচ্ছে, একটু ডোপামিনও দরকার জীবনে, নইলে তো এগোবে না ব্যাপারটা। হ্যাঁ, এসবও হয়। সত্যি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এই বইতেই তার উদাহরণ রয়েছে, যে বেশ কিছু মানুষকে দেয়া গেছে, ডিপ্রেশনের রোগী, তাদেরকে বেশি ডোজের দেয়া হয়েছে এইচএনএন সেরোটোনিন সিক্রেটিং জিনিসপত্র। তারা বলছে যে আমার ডিপ্রেশন তো নেই, এখন আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, বিছানা থেকে উঠতে, ল্যাদখোর। চোখ খুলেছি, যথেষ্ট যথেষ্ট। তো আমার মনে হয় যে আমাদের কলকাতায় বাঙালিদের বা পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে বা ওভারঅল বাঙালিদের মধ্যে একটু ডোপামিন কম আছে, যে আমরা খুব আড্ডা ফাড্ডা মেরে বন্ধুত্ব করে এসব করতে ভালোবাসি, কিন্তু তার একটা কুফল আছে। ডোপামিন কম হলে কি হবে, নতুন কিছু আর খুঁজছি না, ক্রিয়েটিভ হচ্ছি না। তো এটাও সমস্যা হচ্ছে আমাদের। ডোপামিন না হলে পরে দুটোই দরকার রে বাবু, নতুন ক্রিয়েট হচ্ছে না, নতুন সায়েন্টিফিক ডিসকভারি হচ্ছে না, নতুন সাহিত্যের সেই মান হচ্ছে না। একটা সময় ডোপামিন বেশি ছিল বাঙালিদের মধ্যে, এদিককার বাঙালিদের মধ্যেই বেশি ছিল আমার যা মনে হয়। তখন নতুন নতুন মিউজিক ক্রিয়েট হয়েছে, নতুন নতুন সাহিত্য, মানে উচ্চ মার্গের সাহিত্য তৈরি হয়েছে, সবকিছুতে ক্রিয়েটিভ ছিল, এবং তখন বাঙালি অত ল্যাদ খেত না। আজকেও এটা বলে অনেকেই, যেই সব বাঙালিরা বাংলার বাইরে আছে তারা কিন্তু খুব কর্মঠ, তাদের ওয়ার্ক কালচার নিয়ে কারো কোনো কমপ্লেন নেই, তারা বাইরে গেছেই তাদের ডোপামিন বেশি বলে, তারা হোমসিক নয়। এটা একটা দিক আর কি। এবার আসি একদম আমাদের প্রিয় টপিকে, পলিটিক্সের দুটো দিক, একটা হচ্ছে রাইট উইং পলিটিক্স বা কনজারভেটিভ, আর একটা হচ্ছে লেফট উইং পলিটিক্স।
কাদের ডোপামিন বেশি বলে মনে হয়? লেফট। কেন? নতুন কিছু চাইছে, ভালো করতে চাইছে সব সময়। নতুনের দিকে এগোচ্ছে, একদম। সবসময় নতুন কিছু চাই। আর যারা রাইট উইং বা কনজারভেটিভ, তাদের মধ্যে আজকের জিনিসটাকে এনজয় করো, স্থিতিশীলতা আছে। স্থিতিশীলতা আছে। তার আরেকটাও বিষয় আছে, যদি ডোপামিন বেশি হয় তাহলে কি হবে? তাহলে সে রুথলেস হবে, তাহলে সে অথরিটেরিয়ান হবে, তার মধ্যে ইমোশন কম থাকবে। এটাও ঠিক। এবং এটা শুধু থিওরি মানে হাইপোথেসিস নয়, মানে বেশ কিছু জায়গায় বেশ কিছু দেশে একদম রক্ত পরীক্ষা করে দেখা গেছে যাদের মধ্যে ডোপামিন বেশি তারা একটু লিবারেল বেশি, লিবারেল পলিটিক্স তারা বেশি পছন্দ করে। এবং ওই যে বললাম যে DRD47 আর সেই জিনটা যাদের মধ্যে বেশি থাকে তারা বেশি লেফটলি হয়। যে তুই যে ভাবছিস যে তুই একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন রয়েছে, আমার এটা চয়েস ছিল, হয়তো নয়, ওটা তো জিনেই লেখা রয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। এবং যারা লেফট লিবারাল তারা একটু অস্থির, তারা কখনোই মানে অস্থির সময়, এটা কিন্তু রাইট উইং কনজারভেটিভরা কখনো বলবে না আজকের সময়টা বড় অস্থির। কেন? তার তো আজকের সময়টা ভাল লাগছে না, তার তো সবসময় মনে হবে সামনের দিকটা বেটার হবে, হতে পারে। আজকের দিনটাকে সে এনজয় করতে পারছে না, আজকের দিনটা ভালো লাগছে না। মানে আমি সামাজিক অর্থনৈতিক অবস্থার কথা বলছি না, আমি বলছি যে যে কোনো সময়, ওই অরুণভই বলছিল আমার মনে হয় যে যে কোনো সময় অস্থির সময়, কথাটা ঠিক। তাদের সবসময় মনে হবে যে আজকের দিনটা অস্থির, কারণ সে আজকের দিনটাকে এনজয় করতে পারে না, কারণ তার ডোপামিন বেশি। এই কারণেই যারা ক্রিয়েটিভ এবং যারা এডুকেশন ইনস্টিটিউটে সায়েন্টিস্ট, যারা মিউজিশিয়ান, এরা বেশি দেখবি লেফট লিবারাল হয়, কারণ ডোপামিনের মিলটা রয়েছে। তার পেছনে যে অন্য সমস্ত কারণ আছে তার মূল ভিত্তিটা, বৈজ্ঞানিক ভিত্তিটা হচ্ছে তার ডোপামিন বেশি। এই জন্য এই সমস্ত জায়গায় এবং সারা পৃথিবীতেই দেখা গেছে, শুধু বাংলা বা ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবীতে একাডেমিকরা, সায়েন্টিস্টরা, মিউজিশিয়ানরা, ক্রিয়েটিভ জগতের লোকরা লেফট এবং লিবারাল। তারা কখনোই রাইট উইঙ্গার হয় না, কখনো হয় না বললে পরে ভুল হয়, মানে অনেক প্রপোর্শন কম। আর সেক্ষেত্রে পলিটিক্যাল স্ট্র্যাটেজির প্রশ্ন আসে। পলিটিক্স হলে পরে তো কেউ তো আর এটা মেনে নেবে না যে আচ্ছা তাহলে সবটাই যদি এই হয় তাহলে আর ইলেকশন লড়ে লাভ কি। সেখানে লেফট এবং রাইট দুটোই কিছু কিছু পলিটিক্যাল ট্রিক তারা অ্যাপ্লাই করে, হয়তো ডোপামিন থিওরি না জেনেই। যেমন তোর যদি কাউকে কনজারভেটিভ করতে হয় তাহলে কি করতে হবে? তার মধ্যে ডোপামিন কমাতে হবে। ডোপামিন যত কমে আসবে, যত এইচএনএন কেমিক্যাল বাড়বে, তত সে রাইট উইং বা কনজারভেটিভ হওয়ার দিকে চলে যাবে। আর যদি কারো কম থাকে তাহলে তার মধ্যে ডোপামিন বাড়াতে হবে, তাহলে সে লেফট হয়ে যাবে। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ভয়। যদি কেউ লেফট এবং লিবারাল হয় বা মানুষকে রাইট উইং বা কনজারভেটিভ করতে গেলে তাকে ভয় দেখাও। কেন? কারণ যখন ভয় হয়, ভয়টা তো ইজ এ ভেরি রিয়েল এক্সপিরিয়েন্স। সামনে একটা কিছু, সামনে তোর বন্দুক নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, এটা তো রিয়েল, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, এটার ভবিষ্যতে নেই। ডোপামিন তখন বুঝে যায় যে এখন আমার কাজ শেষ, এখানে আমার আর কিছু করার নেই, আমি এক্সাইট করে কিছু করতে পারবো না। এটা হচ্ছে রিয়েল লাইফ সিনারিও। ডোপামিন কমে যায় শরীরে, এইচএনএন কেমিক্যাল বেড়ে যায় এবং প্রচন্ড মাত্রায় বেড়ে যায়, যে কারণে মানুষ, মানে ডোপামিনও কমছে, এইচএনএন বাড়ছে। যেই কারণে আমরা ওই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোতে বলেছিলাম মানুষ গেইনের থেকে লসে বেশি রিয়াক্ট করে, লস অ্যাভারশন। ভয়ের ক্ষেত্রেও সেটা তাই, লস অ্যাভারশন। তো কাউকে যদি ভয় দেখানো যায় তাহলে পরে তার কনজারভেটিভ বা রাইট উইং এর ক্ষেত্রে ভোট দেওয়ার চান্স বেশি হয়। আমেরিকাতে একটা এক্সপেরিমেন্ট ওরা করেছিল, কিচ্ছু না, খুব সামান্য। ওরা সমস্ত পোলিং স্টেশনে সুইচ টিপে, তো এখন আমাদের এখানেও একটা করে হ্যান্ড স্যানিটাইজার রেখে দিয়েছে। প্রাথমিকভাবে কি যে না, ওখানে তো অনেকে মিলে স্যানিটাইজ করে ভোট দেয়। ওই স্যানিটাইজারটা দেখলে পরে মানুষের একটা মনের মধ্যে কোথাও ভয় সৃষ্টি হচ্ছে, আমার ইনফেকশন হতে পারে, তো ডোপামিন কমে যাবে, এইচএনএন বাড়বে। যেখানে যেখানে এটা করা হয়েছে সেখানে সেখানে রাইট উইং জিতেছে, রিপাবলিকানরা জিতেছে।
বাপরে। তুই দেখ, যখন করাপশনের ভয়, যখন বাইরের দেশ থেকে টেরোরিজমের ভয়, তখন এক ধরনের পার্টি যেতে, আর সেই পার্টিটাই যখন গেইনের কথা বলে, ভবিষ্যৎ দেখানোর কথা বলে, ইন্ডিয়া শাইনিং বলে, তখন আর তারা যেতে না। কারণ ওটা রাইট উইং, ওটা ডোপামিনকে বাড়াবে, ওটা ওদেরকে ভোট দিতে সাহায্য করবে না। আর যদি কাউকে রাইট উইং থেকে লিবারেল বানাতে হয়, কি ভাবছিস তুই, কিছু বলবি এখানে? না না, জাস্ট আর যদি কাউকে রাইট উইং থেকে লিবারেল বানাতে হয়, তাহলে লিবারেলদের, যার রাইট উইংটা হচ্ছে HNN এর মূলত, তারা কি অ্যাপ্রিশিয়েট করবে সবচেয়ে বেশি? স্থিতিশীলতা। আমি এখন ঠিকঠাক আছি, এই এবং মুহূর্তে ঠিক ইমোশন। আছি, এবং ইমোশন। তাহলে যে লিবারেল, তাকে যদি সরি, যে রাইট উইঙ্গার, তাকেও যদি তোর লিবারেল করতে হয়, তাহলে পরে তাকে ইমোশন দিতে হবে। ধর রাইট উইঙ্গার কেউ, সে একটা বিশেষ সোশ্যাল গ্রুপকে একদম পছন্দ করে না, এরকম অনেককে বলতে শুনবি, ওরা না খুব খারাপ, ওরা খুব খারাপ, হেন তেন। আপনি কাউকে দেখেছেন? না, আমার তো ওই ধর্মের অনেক বন্ধু আছে, তাদের সাথে কিন্তু সে বন্ধুত্বটা পুরো মন থেকে করে, কারণ ইমোশনাল বন্ড তাতে, তারা বন্ধুত্ব করতে ভালোবাসে। তো এইসব লোকগুলোকে যদি লিবারেল করতে হয়, তাহলে পরে তাদেরকে মেশাও আরো। যে LGBTQ এর এগেনস্টে, সে তো কনজারভেটিভ। তুই আমাদের একটা সেদিন তর্ক হচ্ছিল যে আলাদা করে সেলিয়েন্ট করো, তাদেরকে সেলিয়েন্ট করে দিচ্ছে, মানে তারা এমন ভাবে পোশাক আশাক পড়ছে যাতে আলাদা করে ফুটে ওঠে। ঠিক। ভুল স্ট্র্যাটেজি, ওভাবে কোনোদিনই হবে না। যারা মানে inclusive কনজারভেটিভ, তারা সেলিয়েন্ট হয়ে যাওয়া, আলাদা করে ফুটে ওঠা, নোভেলটি, ইউনিকনেসকে কখনোই তারা অ্যাপ্রিশিয়েট করবে না, চেঞ্জ হচ্ছে এটা তারা মানতে পারবে না। বরং সেই ছেলে মেয়ে বা বলছি LGBT, তারা যদি তোর সাথে, তাদের সাথে গিয়ে বসে, কথা বলে, তাদের মতো হয়ে তাদের সাথে বন্ধুত্ব করে, তাহলে তারা অনেক বেশি কনভিন্সড হয়ে যাবে যে না, এই তো আমারই মতো ভালো বন্ধুত্ব। তো এগুলো হচ্ছে আমাদের অনেক বোঝার বিষয় রয়েছে আর কি, যে রাজনীতির ক্ষেত্রেও এটার প্রভাব রয়েছে, মার্কেটিং এর ক্ষেত্রেও প্রভাব রয়েছে। তো আজকের দিনে আমরা খুব ডোপামিন হেভি হয়ে যাচ্ছি, প্রচন্ড ডোপামিন হেভি হয়ে যাচ্ছে। কেন না, সবসময় সোশ্যাল মিডিয়া, সবসময় নতুন জিনিস চাই, সবসময় আমাদের একটা হ্যাঁ, মানে ইউনিকনেস, এগিয়ে যাওয়া, দৌড়ো, আরো কিছু নতুন, এটাতে স্যাটিসফাইড নয়। ঠিক। এই করে করে পুরো পৃথিবীটা খুব ডোপামিন হেভি হয়ে যাচ্ছে। এটা রিস্ক আছে কতগুলো। এটা রিস্ক হচ্ছে প্রথমত ইমোশন থেকে দূরে, কাজেই যুদ্ধ করতে আমাদের অসুবিধা হচ্ছে। যারা লিডার, যে কোনো পলিটিক্যাল পার্টির যারা লিডার, তাদের সবসময় ডোপামিন বেশি। ডোপামিন বেশি না হলে কেউ পলিটিক্যাল লিডার হতে পারে না। এবং যারা সায়েন্টিস্ট, তাদেরও ডোপামিন বেশি। এই দুই দল মিলে এমন এমন একের পর এক নতুন নতুন নিত্য নতুন অস্ত্র বানিয়ে চলেছে। মানুষ মরে যাবে, তাতে কিছু আসে যায় না। ইমোশনলেস হয়ে আমরা যুদ্ধ করতে পারছি আজকাল, নিউক্লিয়ার ওয়েপন বানিয়ে ফেলেছি, আরো নতুন নতুন যুদ্ধ হচ্ছে। সমস্যা, ইমোশনাল না হলে এটা সম্ভব নয়। দ্বিতীয়ত, আমাদের আরো নতুন নতুন জিনিস চাই। তার জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এমন করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে ক্লাইমেটের, আমাদের মানে আবহাওয়া এবং জলবায়ুর সাংঘাতিক ক্ষতি হয়ে যাচ্ছে, তাতেও আমরা থামতে পারছি না। জিনিস তো লাগবে, আরো নতুন কিছু তো বানাতে হবে, এই একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। AI এর কথা বললাম, আরো নতুন একটা কম্পিউটার প্রোগ্রামিং করে কেউ থেমে থাকেনি, আরো নতুন কিছু করতে করতে এমন একটা AI বানিয়ে ফেলেছে যেটা এখন থামানো যাচ্ছে না। এবং এই সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে আমাদের বাড়তে বাড়তে আমাদের ফ্যামিলি রিলেশনগুলো, যখন ডোপামিন বেশি তখন আমার ইমোশনাল ব্যাপারটা নেই, ফ্যামিলি স্ট্রাকচার ভেঙে পড়ছে, মানুষ বিয়ে করছে না। যদি সমস্ত ইউরোপ, জাপান এবং সমস্ত ডেভেলপড দেশে দেখা যায়, বিয়ে আর কেউ করছে না। তাদের মনে হচ্ছে শুধু ওয়ান নাইট স্ট্যান্ড বাই ফ্লিটিং রিলেশনশিপটাই যথেষ্ট। যারা বিয়ে করেও ফেলছে, তাদের বিয়ে টিকছে না, ডোপামিন হেভি।
কারণ এক জায়গায় ডোপামিন বাড়াবো, আমি শুধু সোশ্যাল মিডিয়া করব সেটুকুতে তো ডোপামিন থামবে না, আমার তো ডোপামিনের কন্টিনিউ আর্জ থাকছে। আমি যদি বেশি সোশ্যাল মিডিয়া করি বা বেশি নতুন নতুন জিনিসের কথা ভাবতে থাকি, তাহলে আমার ইমোশনও খারাপ হ্যাম্পার করবে। তারা সন্তান সন্ততি উৎপাদন করছে না। সমস্ত ইউরোপের দেশ, আমেরিকা, জাপান এবং ডেভেলপড কান্ট্রি, তাদের অ্যাভারেজ এজ বাড়তে বাড়তে 50-60-তে পৌঁছে যাচ্ছে। নতুন জেনারেশন আর আসছে না। সন্তান উৎপাদন করতে হবে তো, শুধু একজনকে প্রেম করে থেমে গেলাম তো হবে না। এনজয় মানে ব্যাপারটা তো লং লাস্টিং না হলে সন্তান উৎপাদন হবে না। সন্তান উৎপাদন না হলে পরে, বা সন্তান উৎপাদন করছে না কারণ আরো নতুন জিনিস চাই, ক্যারিয়ার খারাপ হয়ে যাবে। সন্তান হলে পরে তার ছোঁয়া, তার সাথে থাকা, তাকে বড় করে তোলা। আমার তো ক্যারিয়ারে 3 বছর গ্যাপ নিতে হবে, তাহলে তো আমি অনেক কিছু মিস করে যাবো। একটা ফোমো, যেটা ফিয়ার অফ মিসিং আউট, ডোপামিন। ধীরে ধীরে পুরো পৃথিবীটা বুড়ো হয়ে যাচ্ছে। এগুলো সব সমস্যা ডোপামিন বাড়ার। আর যেটা আমি বললাম ভিডিও গেম, সবগুলো ডোপামিন ট্রিগারিং। মানে আমার জাস্ট আগের বিয়েটার সঙ্গে টপিকটার সঙ্গে এটার প্রশ্নটা হচ্ছে যে মানে রিসেন্ট কয়েক বছরে গোটা পৃথিবী জুড়েই রাইট উইং পলিটিক্সের একটা উত্থান আমরা দেখেছি, মানে ম্যাক্সিমাম দেশে আর কি। তো একই সাথে ইনভার্স ঘটনাটা ঘটছে করে যে মানুষের ডোপামিনের প্রবাবিলিটি বাড়ছে এবং পলিটিক্সটা রাইট উইং এর দিকে চলে যাচ্ছে। পলিটিক্সটা তো আইডেন্টিটি পলিটিক্স তৈরি হচ্ছে। ওই যেটা আগের টপিক আমরা আইডেন্টিটি বলে যে এটা তৈরি হচ্ছে, এটা রাইট উইং পলিটিক্স শুধু নয়, এটা হচ্ছে তোর ওই যেটা বললাম আইডেন্টিটি পলিটিক্স। সেখানেও তারা সবাই কিন্তু নিজের অধিকার স্থাপন করা ইত্যাদি এগুলোর জন্যই কিন্তু বাড়ছে ওটা। এবং পলিটিশিয়ানরা তো সবসময় ডোপামিন হেভি, তারা ওটার সুযোগ নিচ্ছে। এই একটা সমস্যার মধ্যে আমরা রয়েছি। আজকের দিনের পলিটিক্সে কি ইমোশন রয়েছে মনে হয় তোর? না, বিন্দু মাত্র। রাইট উইংই হোক, মানুষের সম্পর্কেও তো অনেকটা ইমোশনলেস আইডেন্টিটি পলিটিক্স হচ্ছে। অন্যের প্রতি হেট পলিটিক্স হচ্ছে। আমি বলবো না রাইট উইং পলিটিক্স হচ্ছে আজকের দিনে বেশি, হেট পলিটিক্স। হেট পলিটিক্সটা তো ডোপামিনের দ্বারাই সম্ভব। কম্পিটিশনে জিততে হবে তো। আইডেন্টিটি পলিটিক্সের মূল ব্যাপারটাই তো হচ্ছে কম্পিটিশনে জিততে হবে। আমাকে রেকগনাইজ করছে না, আমাকে রেকগনাইজ করা হোক। ঠিক, এটা একটা সমস্যা। তো এই ডোপামিন হেভি পৃথিবী বা ডোপামিন হেভি একটা ট্র্যাপের থেকে আমাদের বাঁচা দরকার। ভিডিও গেমের কথা আমরা বলেছি, বাঁচতে কি করে পারি? বাঁচার যদি দরকার আদৌ মনে হয়, আদৌ যদি শান্তির প্রয়োজন হয় আমাদের পৃথিবীতে, আমাদের নিজেদের জন্য, সমাজ হলো কিনা সেটা তো পরে হবে। সেটা হচ্ছে এই দুটো HNN এবং ডোপামিনকে আমাদের ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স চাইলে, কারণ আমরা এক জায়গায় থেকে ল্যাদ খাবো না, সেটা কোনো কাজের কথা না। আবার আমরা সম্পূর্ণভাবে সবসময় ফিউচারের দিকে তাকিয়েও থাকবো না। দুটোই থাকবে, যেভাবে আমাদের মাথাটা তৈরি হয়েছিল প্রাথমিকভাবে, একটা ব্যালেন্স থাকবে। এটার 3-4টে জিনিস আছে। একটা হচ্ছে যে একটা কোনো জিনিসে মাস্টারি করো। মানে ডোপামিন তোমাকে বলছে এই জিনিসটা ইন্টারেস্টিং। ধর তোর মনেই হতেই পারে যে জাপানিজ ফিলোসফি খুব ইন্টারেস্টিং, ইকিগাই ফিকিগাই এসব বলে ওরা। প্রাথমিকভাবে এটা ডোপামিনের কাজ, তোমাকে ওটাতে ইন্টারেস্টেড করা। তারপরে ওটা মানুষ পড়ছে না, এবার তোমাকে ওটা পড়তে হবে, ওটা জানতে হবে, ওইটাতে মাস্টারি করো। তোমার মিউজিক শিখতে ভালো লাগে, গিটার শিখতে ভালো লাগে, গিটারটা শেখো। শিখলে পরে ডোপামিন তোমাকে পানিশ করবে না, ওটা নর্মাল লেভেলে আসবে, HNN কেমিক্যাল আসবে, ওটাতে মাস্টারি করো, তাতে একটা শান্তি তৈরি হয়। এই যে আমাদের বৈঠক যারা শোনেন, এতটা সময় ধরে শোনেন, তাদের ইন্টারেস্ট, অনেকেই শোনেন না এক একটা এপিসোড, কিন্তু ওটাতে তার ইন্টারেস্ট আছে বলে সে পুরোটা শোনে। তাতে আমি বলছি না যে মাস্টারি হয়ে যাবে, কিন্তু একটা ইনভেস্টমেন্ট তো হলো, সেটা একটা আনন্দ দেয়। একটা বই দেখে আমার খুব ভালো লাগছে, বইটা আমি কিনলাম, তারপরে পড়লাম না, তাতে তো ওটা শুধু ডোপামিনের কাজ করে সে চলে গেল। ওটা পড়তে হবে জোর করে হলেও। হ্যাঁ, জোর করতে হবে না। আমরা একবার শুরু করলে পরে কাজটা, যে মিউজিক শেখা হোক, গান শেখা হোক, বা যে কোনো কাজ হোক, রান্না করাও হতে পারে। মানে একজনকে ভালোবাসা হলো, ডোপামিনের কাজ শেষ।
এবার আমাদের শরীর বা মন তার জন্য তৈরি যে ওর উপরে আমি ইমোশনাল ইনভেস্টমেন্ট করব, ঠিক। সেই জিনিসটা তাকে হতে দিতে হবে। তো মাস্টারি করাটা একটা খুব দরকার। ডোপামিন তাতে খারাপ কিছু মনে করবে না, সে একেবারেই দুঃখ পাবে না, সে খুব ভালোভাবেই এইচএনএনকে দিয়ে দেবে জিনিসটা। আরেকটা হচ্ছে যে দুটোকে মেশাতে হবে, এইচএনএনকে ট্রিগার করার দরকার। মানে বিভিন্ন জিনিসে আমাদেরকে ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি তৈরি করা দরকার। ধর কিছুই না, পেইন্টিং করো, লেখো বা পেইন্টিং করো, নিজে হাতে লেখো ব্যাপারটাকে। আচ্ছা, টাইপিং। কারণ এই যে হাত দিয়ে ছুঁচ্ছি আমি, না টাইপিং করলেও হয় হয়তো, কিন্তু এই যে হাত দিয়ে ছুঁচ্ছি আমি কম্পিউটারে একটা চট করে বললাম এরকম একটা পিকচার দিয়ে দাও, আমার এরকম পিকচার দেখতে ইচ্ছা করছে, এরকম একটা পেইন্টিং দেখতে যে হবে না, তুমি বসো না, একটু পেস্টেল রং দিয়ে রং করো না, ওটার যে গন্ধ, ওটার যে ছোঁয়া, বা একটা পটারি করলাম, এই যে ছোঁয়াটা, গন্ধটা, দেখাটা, এই যতক্ষণ আমরা এই ইন্দ্রিয় গ্রাহ্যতা বা পেরিপার্সোনাল স্পেসের একটা এক্সপিরিয়েন্স জুড়ে দেবো ডোপামিনের সাথে, ততক্ষণ ব্যাপারটা ভালো হবে। পেইন্টিংই তো ক্রিয়েটিভ, তো ক্রিয়েটিভ কাজটা করো নিজে। রান্নাটা তো একটা ক্রিয়েটিভ ব্যাপার, একদম একটা রান্না হয়নি কোনোদিনও, বা একটা খাবার আমার খুব খেতে ইচ্ছে করছে, সিম্পল, যে আমার আজকে ইচ্ছে করছে আমি বার্গার খাবো, চুটটুক করে অনলাইনে অর্ডার করলে চলে আসবে ব্যাপারটা, এটা ডোপামিন। বার্গার খেতে ইচ্ছে করাটা খুব ভালো কথা। একটা কাজ করো না, রেসিপিটা দেখে বার্গারটা বানাও, ওটার গন্ধ, স্বাদ, ছোঁয়া, ওই প্রসেসটার মধ্যে নিজেকে ইনভেস্ট করো, ওই বার্গারটাই তৈরি হবে, তার মধ্যে এইচএনএন এবং ডোপামিন দুটো মিশে থাকবে, অনেক বেশি শান্তি হবে। আরেকটা হচ্ছে যে এই যে ডোপামিনের অধীনে পড়ে মাল্টিটাস্ক করতে যাও না, ব্রেন মাল্টিটাস্ক করতে পারে না, কোনো মানুষ মাল্টিটাস্ক করতে পারে না। আজকাল এই কর্পোরেটের অধীনে পড়ে ইত্যাদিতে পড়ে বহু মানুষের মানে ডিমান্ডও করে লোকজন যে মাল্টিটাস্ক করো, মাল্টিটাস্কিং জানো না, তাহলে তোমাকে চাকরি দেবো কেন? তার জন্যে যারা এই কথাটা বলে যে মাল্টিটাস্ক করুন, মাল্টিটাস্কিং না হলে হবে না, তাকে একটা এক্সারসাইজ করান। আমি একদম ছোট্ট একটা এক্সারসাইজ বলছি, সে যদি করতে পারে তাহলে সে হয় এলিয়েন বা সে সুপার হিউম্যান। এক্সারসাইজটা হচ্ছে একটা সেন্টেন্স, আই হ্যাভ অ্যান আমব্রেলা, ঠিক আছে? আই হ্যাভ অ্যান আমব্রেলা স্পেলিং করে বলতে হবে, একই সময় নিজের নামটা লেখো, কম্পিউটারেই লেখো, যতক্ষণে বলছো ততক্ষণেই লেখো। মাল্টিটাস্কিং, দুটো একসাথে কাজ করছো। স্টপ ওয়াচ দিয়ে করুন কাজটা, যখন থেকে 3, 2, 1 শুরু হলো, IHAVE আর নামটা সাথে সাথে লিখতে থাকুন। খুবই চাপের, যাদের মনে হয় মাল্টিটাস্ক করতে পারেন তারাও করুন, হবে একটা সময়, যখনই শেষ হয়ে যাবে স্টপ ওয়াচটা বন্ধ করে দিন, দেখুন কতক্ষণ সময় লাগলো, নোট করলেন, নোট করুন, তারপর এবার একটা কাজ করুন, যে এবার মাল্টিটাস্ক না, এবার একটার পর আরেকটা করুন। একটা কাজ করো, আই হ্যাভ অ্যান আমব্রেলা স্পেলিং করে বলো, যখনই স্পেলিং করাটা শেষ হবে নিজের নামটা লেখো, স্টপ ওয়াচ শুরু করুন, স্টপ ওয়াচ স্টার্ট, IHAVE স্পেস ANUMBRELLA, এবার নামটা লেখা শুরু করুন, নামটা লেখা শেষ হলো, স্টপ ওয়াচ বন্ধ করুন। কম সময় লেগেছে দুটো পর পর করতে, যখনই দুটো একসাথে করতে যাব তখন বেশি সময় লাগবে দুটো টাস্ক করতে। আমাদের ব্রেনে দুটো কাজ মাল্টিটাস্ক করার জন্য তৈরি হয়নি। মাল্টিটাস্ক করতে যেও না ডোপামিনের অধীনে পড়ে, আর মাঝে মাঝে একটু ব্রেক নাও, যখন ব্রেক নেবে 30 সেকেন্ড 40 সেকেন্ডের ব্রেকও তো ভালো, তখন একটা কিছু এইচএনএন করো, নেচারকে দেখো, কারণ ডোপামিনের যদি ক্রিয়েটিভ করতে চাস তুই, যেটা বারবার আমাদের ওই মানে অরুণাভর পডকাস্টে এসে অনেক অভিনেতারা বা অনেকে বলেন, সেটা হচ্ছে যে ওই যে আমি মডেলটাকে ভাঙবো, ক্রিয়েট করার জন্য তো মডেল ভাঙতে হবে, ঠিক, মডেলটা ভাঙতে গেলে পরে মডেল তৈরিও তো হতে হবে, নতুন মডেল তৈরি হলেই না আমি ওটাকে নতুন ভাবে ভাঙবো, নতুন মডেল তৈরি হতে গেলে পরে তো এক্সপিরিয়েন্স লাগবে, সেই এক্সপিরিয়েন্সটা এইচএনএন কেমিক্যালি দেবে, সেই এক্সপিরিয়েন্সটা ইন্দ্রিয়গ্রাহ্য এক্সপিরিয়েন্স, তার বেসিসে একটা মডেল তৈরি হবে, তারপর সেটা ভাঙো।
নতুন নতুন মানুষের সাথে দেখা করা, নতুন নতুন জায়গায় যাওয়া, এগুলো করতে হবে। তাহলে পরে আমরা ব্যালেন্সটাতে পারবো। তা না হলে শুধু ডোপামিনের আন্ডারে গেলে পরে ইমোশনলেস এবং অসুখী একটা মানুষে পরিণত হবে আমরা সবাই। এটা হচ্ছে সমস্যা। এটাই এই বইয়ের কথা। আমার বোধহয় ডোপামিনটা বেশি। আমার ভীষণ আনন্দ লাগলো এই গোটা এপিসোডটা শুনে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর থ্যাংক ইউ প্রেমাশিসদা, মানে একেবারে জিরো থেকে শুরু করে, মানে তোমাকে থ্যাংক ইউ বলার কিছু নেই, তোমারই এপিসোড, তোমারই পডকাস্ট। যাই হোক, তো আপনারাও জানাবেন কেমন লাগলো কমেন্টে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, হ্যাঁ। এটা হয়তো আমার ভিউ কম করবে, কিন্তু ভিউ কম হলেও আমি মিথ্যাচার তো করতে পারবো না। যখন শুনবেন, এটা অনেক বড় এপিসোড আমি জানি, এবং সবকটা বই থেকে বড় এপিসোড, প্লিজ মাল্টিটাস্ক করবেন না। হয় এটা শুনুন, অথবা অন্য কাজটা করে নিয়ে পরে শুনুন। তার জন্য যদি আমার ভিউ কম হয় তাতে আমার অসুবিধা হবে না, কিন্তু আপনারা যদি মাল্টিটাস্ক করতে গিয়ে আপনাদের সমস্যা হয়ে যায় তাহলে খুব খারাপ লাগবে। একদম। আর লাস্ট কথাটা অরুণবদা যেটা প্রত্যেকদিন বলে, এটা আমি প্রেমাশিসদাকে আজকে বলতে বলবো, প্লিজ বলে দিয়ে শেষ করুন। Spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is everything. থ্যাংক ইউ সো মাচ।